হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করব ক্ল্যাবেটাস অ্যানিমের এপিসোড 4 থেকে 6 পর্যন্ত। আগের ভিডিওটা আমরা অনেক ইন্টেন্স একটা মুহূর্তে শেষ করেছিলাম, আর সেখান থেকেই আমরা এক্সপ্লেন শুরু করব। আর আপনারা অনেকেই নেল নামের ওই মেয়েটির গল্প শুনে হয়তো আবেগ আপ্লুত হয়েছেন। তো আজ আমরা দেখব ওই নেল নামের মেয়েটির সাথে কি হয়। সে কি এভাবেই হতাশ আর নিরাশ হয়ে এই দুনিয়া থেকে চলে যাবে, নাকি সে একটা সুন্দর ওয়াইফু মেতে পরিণত হবে, নাকি তার জীবনে আরো ভয়ানক কিছু থাকবে, নাকি সে একজন মহাবীরের থেকেও অনেক শক্তিশালী হয়ে যাবে। তো কি হবে তার সাথে, চলুন দেখা যাক। আর এই অ্যানিমেটার আগের ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি। আপনারা 3 দিন শেষ না হতেই এই ভিডিও টার্গেট কমপ্লিট করেছেন, তাই আমিও চেষ্টা করেছি এই ভিডিওটা যত দ্রুত সম্ভব নিয়ে আসা যায়। আর হ্যাঁ গাইস, মহাবীরদের নিয়ে মানব জাতির ভেতরে কি ধারণা তৈরি হয় হাইডেনের রাজা মরে যাওয়ার পর। মানব জাতিরা এখন মহাবীরদের কেমন চোখে দেখে, তারা মহাবীরদের কেন ঘৃণা করে, আর আলিশিয়ার এই বিষয়ে পরবর্তী পরিকল্পনা আসলে কি। তো গাইস, আজকের ভিডিওতে এপিসোড 4, 5 আর 6 এর অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আমার এক্সপ্লেনের মাধ্যমে। আর সবচেয়ে মজার বিষয় হলো, যেই রাজ্যকে ক্ল্যাবেটাস ধ্বংস করেছে সেই রাজ্যকেই বাঁচানোর জন্য ক্ল্যাবেটাস কিভাবে আর্থিয়ার সবচেয়ে শক্তিশালী আর্মির বিরুদ্ধে দাঁড়ায়, আর হাইডেনকে নিয়ে ক্ল্যাবেটাসের পরবর্তী পরিকল্পনা আসলে কি, আর সে কেন মনে করে মানুষের আকাঙ্ক্ষাই মানুষের সবচেয়ে বড় শত্রু, কেন মানুষের ইচ্ছাশক্তি মানুষকে ধ্বংস করে দেয়। তো কি কি ঘটবে আজকের ভিডিওতে, চলুন সেটা দেখা যাক। আর হ্যাঁ গাইস, যারা আমার এই অ্যানিমেটার আগের ভিডিওটা দেখেননি, ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আগের ভিডিওটার থেকে এই ভিডিওটা একটু ছোট, কারণ এই অ্যানিমের এপিসোড 1 হলো 45 মিনিটের, আর বাকি সবগুলো এপিসোডই 24 মিনিটের। তো এজন্যই আগের ভিডিওটা 1 ঘন্টার বেশি হয়েছে। তবে সেই তুলনায় এই ভিডিওটা একটু ছোট হবে, তাই আপনারা আবার এমনটা ভাববেন না আমি এক্সপ্লেন শর্ট করে করি। এই ভিডিওতেও আপনারা সম্পূর্ণ ডিটেলস এক্সপ্লেন পাবেন। আপনাদের জন্য যেহেতু এত কষ্ট করে ভিডিও তৈরি করি, এত সময় নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই, তাই আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এক্সপ্লেনেশন দেখার জন্য। আর গাইস, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি ইসোকাই লাভার হয়ে থাকেন, ফ্যান্টাসি গল্প, অন্য দুনিয়ার গল্প, জিরো থেকে হিরো হওয়ার গল্প, এই সব ধরনের গল্পই আপনারা টপিক এক্সএমে পাবেন। তাই আপনারা যদি এ ধরনের গল্প দেখতে চান, চ্যানেলটি আপনার অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত। আর আমার বিশাল একটা এক্সপিরিয়েন্স আছে এই ইসোকাই আর অন্য জগতের গল্পের ওপর, কারণ এটা আমার অনেক ফেভারিট একটা জনরা। আমি চিন্তা করেছি আপনাদের জন্য কিছুদিনের মধ্যেই আমার দেখা সবচেয়ে সেরা কিছু ইসোকাই অ্যানিমে নিয়ে, অন্য জগতের গল্প নিয়ে একটা ভিডিও বানাবো, যেখানে আমি আমার এই গল্পগুলোর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং দেখার পর আমার কি রিয়াকশন ছিল সেগুলো শেয়ার করব। যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই অ্যানিমেটার পরবর্তী পার্ট দেখতে চান, তাহলে আপনাদের একটা টার্গেট দিলাম, কমপক্ষে 70 জনের লাইক এই ভিডিওতে দেখতে চাচ্ছি, এবং কমপক্ষে 50 জন কমেন্ট করে জানাবেন ক্ল্যাবেটাস অ্যানিমের এই ভিডিওটা আপনার কেমন লেগেছে, অথবা কোন বিষয়গুলো আপনার সবচেয়ে ভালো লেগেছে। তো গাইস, অনেক কথা বলে ফেললাম, চলুন যাওয়া যাক গল্পের দিকে। এপিসোড 4 এর শুরুতেই আমরা দেখতে পাই আগের এপিসোডের কিছু সিন আবার দেখানো হয়। ওই বাঁশের কাঠামোটি ভাঙার পর সব ডাকুরা পানিতে পড়ে যাওয়ায় পানিতে থাকা আধার দানবরা তাদেরকে শিকার করছে, আর আলিশিয়া পানির নিচে দম বন্ধ করে বসে আছে। আলিশিয়া বলে, আমি জানতাম এটা এতটাও সহজ হবে না। নিঃশ্বাস না নিয়ে মনে হচ্ছে নিজের উপর নিজে অত্যাচার করছি। আমার মাথা সম্পূর্ণ অবশ হয়ে গেছে, কিছুই ঠিকভাবে দেখতে পাচ্ছি না। এমনটা মনে হচ্ছে আমার শরীর চাচ্ছে ছটফট করতে, কিন্তু আমার বিবেক এটা জানে যে আমি মরব না। এরপরও আমার দেহ জীবিত থাকার জন্য লড়াই করতে যাচ্ছে। না, আমাকে সহ্য করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি ওই তলোয়ারটা না পাই। এরপর সে আরো গভীরে চলে যায়। তখন সে একটা লাল আলোক রশ্মিকে চিকচিক করতে দেখে, অর্থাৎ এটা এখনো অনেক দূরে। আলিশিয়া বলে, ওই তো দেখতে পেয়েছি। এখন আমার শরীর এতটাই ভারী মনে হচ্ছে যে সবকিছু অবশ হয়ে যাচ্ছে। তার মানে এমনটাই মনে হয় যখন আপনি নিঃশ্বাস নিতে না পারেন। তবে এই রিগিলিয়ার তলোয়ার তার মালিককে আরো বেশি শক্তিশালী করে তোলে। তখন আলিশিয়া ওই তলোয়ারটা ধরতেই যাবে, হঠাৎ করে অনেক বিশাল একটা আধারের দানব চোখ খুলে উঠে পড়ে। আলিশিয়া বলে, এ কি, এটা কার চোখ? তার মানে এখনো আমি এই পানির সবচেয়ে গভীরে পৌঁছাইনি। হয়তো আমি পানির ভিতরে লুকিয়ে থাকা অনেক বিশাল একটা আধার দানবের ওপর দাঁড়িয়ে আছি। তখন আমরা তিমি মাছের মতো একটা আওয়াজ শুনতে পাই। আলিশিয়া বলে, এটা কতই না বিশাল, বিশ্বাস হচ্ছে না অ্যালবেখানের গুহার গভীরে এত বিশাল আধারের দানব লুকিয়েছিল। এরপর আলিশিয়া ওই তলোয়ারটা দেখতে পায়, সে কোনো মতে ওইটা তার হাতে নিয়ে নেয়। এরপর সে অনেক দ্রুত উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। তখনই ওই বিশাল আধার দানবটা আলিশিয়াকে তার মুখের ভিতরে টানতে শুরু করে। এরপর আলিশিয়া ওই বিশাল আধার দানবের মুখের ভিতরে চলে যায়। তখন আলিশিয়ার একটা হাত
ওই আধার দানবের বিশাল দাঁতে আটকে যায়। তখন আলিশিয়ার তার বাবার বলা কথা মনে পড়ে। তার বাবা বলছিল, আলিশিয়া, তোমার হাত একজন পুরুষের হাতের থেকে দুর্বল, তবে তলোয়ারের আসল শক্তি দেখাতে তুমি অনেক পারদর্শী, আর তুমি একদিন অবশ্যই একজন মহাবীর যোদ্ধা হতে পারবে। তখনই আলিশিয়া তার ফেসে যাওয়া হাতে থাকা শটটা একবার ঘোরায়। এতে ওই দানবের অনেকগুলো দাঁত পড়ে যায়, আর সে ওই আধার দানবের মুখ থেকে বেরিয়ে আসে। তো এখন দেখি তুমি কত জোরে চিৎকার করতে পারো। তারপর সে তার তলোয়ার হাতে নিয়ে বলে, শিমস ব্লেডার। তখন আলিশিয়ার একটা লাল ধারালো অ্যাটাক ওই আধার দানবের দিকে ছুটে যায়। এরপর আলিশিয়া অনেক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আলিশিয়া বলে, এই তলোয়ারটাকে আমি যদি আড়াআড়ি সামনের দিকে ধরি, এটা পানিকেও কাটতে পারবে, আর যদি বরাবর সামনের দিকে মারি তাহলে অনেক দ্রুত সামনের দিকে নিজেকে পুশ করতে পারবো। এই তলোয়ারটা একটা মাছের মতো, কারণ এই তলোয়ার পানির ভিতরে আরো বেশি শক্তিশালী হয়ে যায়, আর এই তলোয়ারের মালিককে আরো বেশি মজবুত করে তোলে। তাই এমনটা বলা যায়, ওই মহাবীর যোদ্ধার কাছে সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সে হেরে গিয়েছিল, আর হয়তো তার জন্য এটাই দায়ী ছিল। আকারে এটা এতটাই বড় যে বিশ্বাস করা মুশকিল এটা এই দুনিয়ারই প্রাণী। এমনটা হলেও হতে পারে যে এটা একটা প্রাচীন যুগের প্রাণী। এমনটা মনে করা হয় আধার দানব 1000 বছর ধরে জীবিত থাকে, আর শতাব্দীর পর শতাব্দী তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকে। আর এমন খুব কম মানুষই আছে যারা এদেরকে দেখেছে। হয়তো এটা আর্কেনোসাইডের খননের সময় ভুল করে বেরিয়ে এসেছে। ঘোড়দোয়ার, সে তো এটা না জেনেই হেরে গেল সে আসলে কার বিপক্ষে লড়াই করছিল। আরভিনসিসদের দৃষ্টি হয়তো এটার উপর পড়েছে, আর এই রিগিলিয়াটা আমার শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে, আর আমার কাছে নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে অক্সিজেন নেই, তাই আমি এই মুহূর্তে এভাবে লড়তে পারবো না। তারপর আলিশিয়া আরভেনসিসদের মারতে মারতে অনেক দ্রুত উপরের দিকে উঠে যায় এবং বলে, সবার প্রথমে আমার নিঃশ্বাস লাগবে। এরপর আলিশিয়া উপরে উঠে আসলে ওই ডাকুরা আলিশিয়াকে দেখে ফেলে। ডাকুরা বলে, আরে ওই যে দেখো, তার হাতে তো ওই রিগিলিয়াটাই যার জন্য আমরা এতগুলো দাসদাসীকে বলি দিয়েছি। এরপর ওই বিশাল আধারের দানবটাও উপরে উঠে আসে। তখন তো ডাকুরা এটা দেখে ভয় পেয়ে যায়। তারা বলে, এটা আবার কি ধরনের অদ্ভুত রাক্ষস, নাকি এটা একটা অক্টোপাস? তখন ওই বিশাল আধার দানবটা নিচে থাকা সব ডাকুদেরই মেরে ফেলে। তবে আলিশিয়া কোনো মতে বেঁচে যায় এবং আলিশিয়া বলে, মনে হচ্ছে এখন এই প্ল্যানটা আর কাজ করবে না। তখন ওই আধার দানবটা তার টেন্টিকলস দিয়ে আলিশিয়াকে অ্যাটাক করলে আলিশিয়া সেগুলোকে কেটে দেয়। আলিশিয়া বলে, তার মানে এই তলোয়ার দিয়ে এত বড় আধার দানবের ত্বক আর মাংসপেশি কাটা সম্ভব। তবে সত্য কথা এটাই যে একা একজন মহাবীর কখনোই এত বিশাল আধার দানবের সাথে পেরে উঠবে না। এমনকি ওই আরভিনসিসরাও দূর থেকে এগুলো দেখছে। আমাকে এখান থেকে এখনই যেতে হবে। তখন ওই ডাকুরা বলে, একটু দাঁড়াও, আমাদেরকে দয়া করে বাঁচাও, আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, আর আমরা ওই সব বন্দীদেরকেও ছেড়ে দেব যাদেরকে আমরা ধরে এনেছি। আর শোনো, আমার একটা কথা শোনো, তুমি একজন মহাবীর, তাই না? মহাবীরদের কাজ হলো সবাইকে রক্ষা করা। গাইস, এদের এক্সপেকটেশন দেখছেন? এই মেয়েটার উপর তারা এত অত্যাচার করার পরও তারা ভাবছে সে তাদেরকে বাঁচাবে। বাহ! আলিশিয়া বলে, তোমরা এত অপরাধ করার পর তোমরা মনে করছো আমি তোমাদেরকে বাঁচাবো? আর এমনিতেও আমি এখন কোনো মহাবীর নই, এখন আমি মানুষের থেকেও অধম। আমি ওই প্রাচীন প্রাণী থেকেও অনেক ভয়ানক কারও দাসত্ব করছি। এরপর ওই আধার দানব সবগুলো ডাকুকেই খেয়ে ফেলে, আর আলিশিয়া ওই স্থান থেকে চলে যায়। এরপর আলিশিয়া বলে, ওই প্রাচীন প্রাণী আর আরভেনসিস দুটোই পানিতে থাকা জীব। তার মানে এটা যে ওই প্রাণীগুলো সবসময় ওই গুহার ভিতরেই থাকবে হয়তো। আর ক্লেন চেয়েছিল আমি ওই সব ডাকুদের শেষ করে দেই, আর আমি আমার সেই কাজটা সম্পূর্ণ করেছি। ওই স্থানের প্রায় সবাই মরে গেছে, আর এখন যেহেতু এই প্রাণীটা জাগ্রত হয়েছে, এখানে থাকা বাকি লোকেরাও এই জায়গাটা ছেড়ে দেবে যদি আমি আরেকটু কিছু করতে পারতাম। যাই হোক, কমপক্ষে এই রিগিলিয়ার তলোয়ারটা তো পেয়েছি। তখনই ক্ল্যান আলিশিয়াকে ডাক দেয়। আলিশিয়া বলে, আরে ক্ল্যান, কোথায় তুমি? ক্ল্যান বলে, ভয় পেও না, আমি তোমার শরীরে থাকা কালো রক্তের মাধ্যমে কথা বলছি। যদিও আমি নিজে থেকে কিছুই দেখিনি, কিন্তু তোমার তলোয়ারে লেগে থাকা রক্তই আমায় বলে দিচ্ছে হয়তো তুমি সবাইকেই শেষ করেছো। তোমার একটু কষ্ট হয়েছে, তাই না? আলিশিয়া বলে, কি বললে একটু কষ্ট? আমি শ্বাস নিতে পারছিলাম না, প্রাচীন প্রাণীর সাথে লড়াই করতে হয়েছে। আর তুমি যদি এত চিন্তাই করে থাকো, আমার সাহায্য কেন করলে না? ক্ল্যান বলে, আমাকে ক্ষমা করবে, কারণ আমি নিজেই এখানে একটা সমস্যায় ফেসে আছি। আলিশিয়া বলে, তোমার আবার কি সমস্যা? তুমি তো আধার দানবদের সেভিয়র, তাই না? ক্ল্যান বলে, এর কারণ হলো এখন আমি একজন মানুষ রূপে আছি, আর না দেখা একটা বিষয়ের সাথে আমি পেঁচিয়ে গেছি। আর তুমি জাদুর উপস্থিতি আমার কাছ থেকে সম্পূর্ণরূপে লুকিয়েছো। আমার কাছে আসো যেন আমি তোমাকে শাস্তি দিতে পারি। এরপর আমরা দেখি ক্ল্যান ফোকোর ওই আধার দানবের ওপর বসে আছে। সিন চেঞ্জ হয়, আমরা দেখি ফোকো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে বলে, ধুর, ওই ছোট্ট শিশুটা আসলে কে, আর ওই সব কি ছিল?
আর আমি কখনোই এমন কোনো ম্যাজিকের বিষয় শুনিনি যেটা কিছু দিয়ে অন্য কিছুর উপর আঘাত করতে পারে। এটা কেমন ম্যাজিক ছিল আমি কিছুই বুঝতে পারিনি। তার মানে আমি কি অনেক পিছনে পড়ে গেলাম, যেটা নিয়ে আমি সবসময় ভয় পেতাম? তখনই সে নেলের বডির সাথে উষ্ঠা খায়। সে দেখে নেল আর লুনা ওই স্থানে পড়ে আছে, আর লুনা তো নেলের বডির সামনে বসে কান্নাকাটি করছে। তখনই ফোকো তাদের দেখে একটা ভেটকি মারে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি আলিশিয়া ক্লেনের কাছে এসে পড়েছে। আলিশিয়া বলে, ক্লেন তুমি আমাকে আসতে বলেছিলে, আমি এসে পড়েছি, এখন কি করতে হবে বলো। ক্লেন বলে, অনেক দেরি করে ফেলেছ। আলিশিয়া বলে, আমি যতটা দ্রুত সম্ভব এখানে এসেছি, তুমি ভালো করেই জানো আমি তোমার আদেশ অমান্য করতে পারি না। তবে এই ধোঁয়াটা কিসের? ক্লেন বলে, আর এই তলোয়ার কোথায় পেলে? আলিশিয়া বলে, এটা আমার, আমি পেয়েছি, আর তুমি এটা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো না। গাইস, আলিশিয়া ওই তলোয়ারটির জন্য বাচ্চাদের মতো করে। আলিশিয়া আরো বলে, তুমি হয়তো জানো না এই শটটার জন্য আমি আমার জীবন বাজি রেখেছি। ক্লেন বলে, যাই হোক না কেন, এখন সবচেয়ে বড় সমস্যা এই ধোঁয়াটা। এমনটা মনে হচ্ছে সাধারণ আর ছোট্ট পোকামাকড়ের ওপর এর কোনো প্রভাব পড়ে না, যেমন তোমার ওপর। এটা শুধু আধার দানব আর তাদের অঙ্গ প্রত্যঙ্গের ওপরই প্রভাব ফেলে। আমার নাক আটকে আছে আর কানে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে, তাই আমার কেমন যেন লাগছে। আর আমি যদি পারতাম তাহলে 1 সেকেন্ডেই রূপ পরিবর্তন করে সব কিছু উড়িয়ে দিতাম। আর রূপ পরিবর্তন করলেও কিভাবে করব? এই জায়গাটা সম্পূর্ণ গুহা দিয়ে ভরপুর, আর আমি এটাও জানি না লুনা কোথায়। আলিশিয়া বলে, কি লুনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ক্লেন বলে, লুনা উপরেই কোথাও আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখন। সে নেলের সাথে আছে, যে এখন মরে গেছে। আমি জানি সে এখনো এই গুহার কোথাও একটা আছে। আলিশিয়া বলে, ওই মেয়েটার কথাই তো বলছো, যে লুনার দেখাশোনা করার দায়িত্ব নিতে পারতো? ক্লেন বলে, এই ধোয়ার জন্য আমি তাদের কোনো ঘ্রাণ পাচ্ছি না, তুমিই কিছু করো আলিশিয়া। আলিশিয়া বলে, কিভাবে? ক্লেন বলে, তুমি তো জাদুর বিষয়ে সব কিছুই জানো তাই না? আলিশিয়া বলে, হ্যাঁ আমি জানি তো ঠিকই, তবে আমার কাছে কোনো জাদু প্রদর্শনীর শক্তি নেই। ক্ল্যান বলে, কি বললে? আলিশিয়া বলে, অনেকে ম্যাজিকের ব্যবহার করতে পারে, আবার অনেকে পারে না, আর ম্যাজিকের সব কাজ আর্কানোসাইডের মাধ্যমেই করা হয়। এটা সবার জন্য সাধারণ একটা পাথরের মতো, তবে কিছু লোক এমন আছে যারা ম্যাজিক করতে জানে, যদি তারা এর ব্যবহার ঠিকভাবে করতে পারে, যার মাধ্যমে তাদের হিডেন ট্যালেন্ট বেরিয়ে আসে। তবে আমার জন্য সেটা শুধু পাথর। ক্ল্যান বলে, তার মানে তুমি আমার কোনো কাজে আসবে না। আলিশিয়া বলে, তুমি একদম চুপ থাকো। হয়তো তুমি জানো না, আমার সাথে থাকা তুমি যেসব মহাবীরদের মেরেছ, তাদের মধ্যে অনেকেই এমন ছিল যারা ম্যাজিকের ব্যবহার জানতো, কিন্তু তুমি তাদের মেরে ফেলেছ। কোথায় যাচ্ছ তুমি? আমার কথা এখনো শেষ হয়নি। তখন ক্ল্যান যেতে যেতে বলে, মনে হচ্ছে আমাকেই তাদের খুঁজে বের করতে হবে, আবার এমনটাও হতে পারে সে মরে গেছে। আলিশিয়া বলে, শোনো ক্ল্যান, তুমি যদি লুনাকে জীবিত না পাও তাহলে তুমি কি করবে? ক্ল্যান বলে, আমি কি করব? আমি কিছুই করব না। মানুষদের প্রতি আমার জানার যে আগ্রহ ছিল, আমি সেই আগ্রহের কথা ভুলে যাব, শুধু এতটুকুই করব। তখন আলিশিয়া ভাবে, আমি এটা জানতাম। তার কথা শুনে এমনটা মনে হচ্ছে মানব জাতিকে শেষ করার জন্য সে প্রতিটা মুহূর্তেই প্রস্তুত থাকে। শুধু একমাত্র লুনাই আছে যে তাকে এখন পর্যন্ত থামিয়ে রেখেছে। যেভাবেই হোক লুনাকে খুঁজে বের করতে হবে। তখন তারা সামনের দিকে এগোতে এগোতে দেখে পথে অনেক রক্ত পড়ে আছে। আলিশিয়া বলে, আচ্ছা ওই নেলের কি রক্ত বইছিল? ক্ল্যান বলে, হ্যাঁ, তবে তার শরীরের কিছু অংশের রক্ত আমি থামিয়ে দিয়েছিলাম। সে তো এমন অবস্থায়ও ছিল না যে সে চলাফেরা করতে পারবে। আলিশিয়া বলে, তার মানে সে আশেপাশেই কোথাও গড়িয়ে গড়িয়ে গিয়েছে, নয়তো এমনটাও হতে পারে কেউ তার সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। যাই হোক না কেন, সে বেশি দূরে যেতে পারেনি, তাই দ্রুত চলো। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি নেল ফোকোর পা অনেক শক্ত করে ধরে রেখেছে, আর ফোকো তাকে টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তখন তো নেলের বডির অবস্থা খুবই ভয়ানক ছিল, তার বডির বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। ফোকো বলে, এখন অন্তত মরে যা বদমাস মহিলা। তখন নেল অনেক কষ্ট করে বলার চেষ্টা করে, আমি তোমাকে এই ছোট্ট শিশু নিয়ে যেতে দেব না। ফোকো তখন তাকে লাথি মারতে মারতে বলে, তোমার এই নোংরা হাত সরাও, পা ছেড়ে দাও আমার। তুমি কি আমার কথা শোনোনি? আমার এই পোশাক আধারের পাখির পালক দিয়ে তৈরি, এটাকে তুমি আর নোংরা করো না। আর এই পোশাকটা শুধু আমার জন্যই তৈরি করা হয়েছে। এ তো আমাকে অনেক শক্ত করে ধরে রেখেছে, আর আমার এই ছোট্ট শিশুটাকে খুব দ্রুতই এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। তখন একটা ব্যাক স্টোরি দেখানো হয়। যখন ফোকো নেল আর লুনার কাছে এসেছে, সে বলে, তুমি এখনো বেঁচে আছো, তুমি আমার অনেক কাজে আসবে। এরপর ফোকো লুনাকে ধরতে গেলে লুনা অনেক জোরে কান্নাকাটি শুরু করে। তখন তার কান্নার চিৎকারে ফোকোর ম্যাজিক্যাল ল্যাম্প সম্পূর্ণ ভেঙে যায়। তখন ফোকো বুঝতে পারে, আরে এ তো কোনো সাধারণ বাচ্চা মনে হচ্ছে না, মনে হয় তার মধ্যে হাইডেনের রক্ত বইছে, আর তাকে দেখে মনে হয় তার মধ্যে ম্যাজিকের ট্যালেন্টও রয়েছে। গাইস,
গাইস, এই বিষয়টা মনে রাখবেন, কারণ তার মধ্যে যে ম্যাজিকের ট্যালেন্ট আছে এই বিষয়টা সিজন 1 এর লাস্ট এপিসোডের গুরুত্বপূর্ণ একটা জিনিসের হিন্ট। যাই হোক, এরপর আবার বর্তমানে ফিরে আসা হয়। ফুকো বলে, এখন এই বাচ্চাটা আমার বন্দি, যদি এর জন্য আমার এর হাতও কাটতে হয়। এটা বলতে না বলতেই আলিশিয়া ওই স্থানে এসে পড়ে। আলিশিয়া বলে, থামো, তুমি এই ছুরি দিয়ে কি করতে যাচ্ছিলে? ফুকো বলে, আরে তুমি তুমি এখানে কি করছো? আর তারা দুজন কোথায়? আলিশিয়া বলে, আসলে ওই দুইজন ক্ল্যান বলে ওই দুইজন আধার দানবের শিকার হয়ে গেছে, আর এমনিতেও তারা এত জঘন্য কাজ করেছে তাদের শেষ হতেই হতো। এতে কিছুই যায় আসে না কে কিভাবে জন্ম নিল আর সে তার জীবনে কি কাজ করেছে। মৃত্যুর পরে এই দুনিয়ায় কিছুই থাকে না। মনে হচ্ছে নীলের কাছে যে শক্তি ছিল সে সেটার সম্পূর্ণ ব্যবহারের চেষ্টা করেছে। ফোকো বলে, কোনোভাবেই আমার সামনে আসবে না। তোমরা আমার দিকে যতগুলো পা আগাবে আমি এই বাচ্চার ততগুলো আঙ্গুল কেটে ফেলবো, বুঝেছো? আমি যেমনটা বলি তেমনটাই করে দেখাই। ক্ল্যান বলে, তোমার যেমন ইচ্ছা। ফোকো বলে, কি বললে? আলিশিয়া বলে, থামো ক্ল্যান, তুমি হয়তো জানো না সে যা বলছে হয়তো সে তা করতে পারে। ক্ল্যান বলে, আমি সব ক্ষত ঠিক করতে পারি। আলিশিয়া বলে, তবে তুমি যন্ত্রণা কমাতে পারো না, আর এটা তুমিও ভালো করে জানো, তাই এই কাজটা তুমি আমার উপর ছেড়ে দাও। আলিশিয়া বলে, ফোকো শোনো, চলো আমরা একটা কন্ট্রাক্ট করি। ফোকো বলে, কেমন কন্ট্রাক্ট? এরপর আলিশিয়া তার তলোয়ার দেখায়। ফোকো চমকে যায়। ফোকো বলে, হাইডেনের তলোয়ারের মতো রেড ব্লেড? তাহলে এটা কি আসলেই ওই তলোয়ারটা? আলিশিয়া বলে, হ্যাঁ ঠিক বলেছ, আর আমি এটা পানির পাদদেশে পেয়েছি, আর তুমি এর সন্ধানেই ছিলে, তাই না? এটা বলেই আলিশিয়া তলোয়ারটি ফোকোর পেছনে থাকা দেওয়ালের দিকে অনেক জোরে ছুঁড়ে মারে। এরপর আলিশিয়া বলে, যাও ওই তলোয়ারটা তুমি নিয়ে নাও, কিন্তু তুমি ওই তলোয়ারটা এক হাত দিয়ে বের করতে পারবে না, আর তাই লুনাকে নিচে রাখো, ওই তলোয়ারটা বের করো, এরপর তুমি ওটা নিয়ে এখান থেকে চলে যেতে পারো। চাইলে ওইটা নিয়ে পালিয়ে যেতে পারো, না হয় আমার উপর আক্রমণও করতে পারো, তবে এছাড়া যদি অন্য কোনো ঝামেলা বাঁধাও তাহলে আমি ওই তলোয়ার দিয়ে তোমাকে মেরে ফেলবো। তাহলে বলো, তুমি তোমার জীবন দিবে নাকি পালিয়ে যাবে? তখন ফোকো হাসি আর বলে, আমার এটা ভেবে অবাক লাগছে একজন মহাবীর এত সহজেই তার তলোয়ার ছেড়ে দিল, তবে আমি তোমাকে এখন সম্পূর্ণরূপে বিশ্বাস করছি। এই শিশুর শরীরে হাইডেনিয়ান্সদের রাজ পরিবারের রক্ত বইছে, আর আমি এটা অনেক আগে থেকেই জানতাম। তার মানে এই বাচ্চার সামনে একটা রিগেলিয়ার শট কিছুই না। আমি আরো কিছু চাই। আলিশিয়া বলে, তুমি আরো কিছু চাও? ফোকো বলে, তুমি যদি না চাও আমি এই বাচ্চাটার সাথে এখানেই মরে যাই, তাহলে তোমার ওই 13 জন সঙ্গীর রিগেলিয়ার অস্ত্রের সন্ধানও আমাকে দিতে হবে। এখন এই বাচ্চার জীবন তার উপরে নির্ভর করছে। ক্ল্যান বলে, তাকে ঠিক করে বলো ওগুলো শুধু তলোয়ার। আলিশিয়া বলে, ওই 13টা অস্ত্র লুনা মাউন্টেনের 2 পাহাড়ের খাদে একটি নির্জন স্থানে পড়ে আছে, গিয়ে খুঁজে নাও। ফোকো বলে, হ্যাঁ আমি অবশ্যই খুঁজে নেব, আমার কাছে ম্যাজিকের ট্যালেন্ট আছে। আলিশিয়া বলে, কি বললে? ফোকো বলে, তুমি ভেবেছো আমি ওগুলো খুঁজে বের করতে পারবো না? তবে তুমি সম্পূর্ণ ভুল। ম্যাজিক অনেক অসাধারণ একটা বিষয়, আর এই রাজ পরিবারের রক্তের ম্যাজিক্যাল ট্যালেন্টের মাধ্যমে, এটা বলেই ফোকো নিজের ওপর একটা পাউডার ছড়িয়ে সে লুনাকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। তারা অদৃশ্য হলেও লুনার কান্না ঠিকই শোনা যাচ্ছিল। ফোকো বলে, তারা আমাদের দেখতে পারছে না, কোনোভাবেই দেখতে পারছে না। অদৃশ্য হওয়ার এই ম্যাজিক্যাল ট্যালেন্টটা আসলেই অসাধারণ। ঘোড়দোয়ারের ওই তলোয়ার কোনোভাবেই হারানো উচিত নয়, তবে আমি যদি ওইটা বের করি তাহলে তারা বুঝে যাবে আমি আসলে কোথায় আছি। যাই হোক, কোনো সমস্যা নেই, তারপর আমার কাছে ওই 13টা অস্ত্র থাকবে, আর যতক্ষণ আমার কাছে এই বাচ্চাটা আছে কেউই আমার কিছুই করতে পারবে না। এখন আমি তাদের প্রতিশোধ নিতে পারবো যারা আমাকে অপমানিত করেছে। তখনই আলিশিয়া এসে ফোকোকে 2 ভাগ করে ফেলে। ফোকো বলে, আরে এটা কিভাবে হলো? সত্যি সত্যি বলো, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আলিশিয়া বলেন, না কোনোভাবেই দেখতে পাচ্ছি না, তবে আমি তোমাকে শুনতে পাচ্ছি। এটা বোঝা বাহুল্য যে আমি লুনার কান্না পরিষ্কার শুনতে পাচ্ছি। তুমি তোমার ম্যাজিক নিয়ে একটু বেশি অহংকার করতে, তোমার এতটাই অহংকার যে লুনা কান্না করছে তুমি সেই বিষয়টাও খেয়াল করোনি। এরপর ক্লেন লুনাকে নিজের কোলে নিয়ে ওই পাউডারটা সম্পূর্ণ পরিষ্কার করে দেয়, এতে লুনা আগের অবস্থায় ফিরে আসে। আলিশিয়া বলে, আমি এই ফোকোর ওপর পাউডার এভাবেই লেগে থাকতে দেব, যেন সে এভাবে অদৃশ্য হয়েই থাকে, তবে আমরা তার প্রতি কৃতজ্ঞ, ওই নীলের প্রতি যার জন্য এই শয়তানটা বেশি দূর যেতে পারেনি। জানি না কেন তাকে দেখে এমনটা মনে হচ্ছে এখন সে একটু শান্তি অনুভব করছে, সে এখনো শ্বাস নিচ্ছে। তুমি কি একে বাঁচাতে পারবে না? ক্ল্যান বলে, কালো রক্তের মাধ্যমে আমি শুধু একজনকেই বশ করতে পারি, আর তার শরীরের এখন অনেকগুলো টুকরোই কোথায় আছে সেটা সঠিক জানা নেই। এই অবস্থায় তার গায়েব হওয়া টুকরোগুলোকে অন্য কোথাও থেকে নিয়ে আসতে হবে, আর আমি জানি না নেলের জন্য এসব করাটা আসলেই ঠিক হবে কি না। আলিশিয়া বলে, একে বাঁচাতেই হবে। তুমি কি ভুলে গেছো সে তার শেষ মুহূর্ত পর্যন্ত লুনাকে বাঁচানোর চেষ্টা করেছে? অজানা এক শিশুর জন্য এমনটা কেউ কেন করবে? আমি যদি লুনার মা হতাম আমি চাইতাম সে যেন এমন কোনো মহিলার কাছেই থাকে, আর তাই আমাদের উচিত। প্ল্যান বলে, এর জন্যই আমার কালো রক্ত প্রয়োজন। আমি যতক্ষণ তাকে ঠিক করব ততক্ষণ তোমায় মৃত থাকতে হবে। আলিশিয়া বলে, তো কি হয়েছে?
আমি একজন মহাবীর। এটা আমার কর্তব্য যে আমি যেন তাদের প্রতি আমার জীবন উৎসর্গ করতে পারি যাদের দায়িত্ব আমি নিয়েছি। আমার বাবা আমাকে এটা বলেছিল। আর এমনিতেও আমি একবার আগেও মরেছি। এরপরই ক্ল্যান আলিশিয়ার কালো রক্ত সব নিয়ে নেয় আর সেটা দিয়ে সে নেলকে ঠিক করতে শুরু করে। নেলের দেহ ঠিক করার পর আমরা দেখি তার শরীরের বিভিন্ন অংশে অনেক ক্ষত সৃষ্টি হয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই নেল জেগে ওঠে। আমরা দেখি তার শরীর সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সে জেগে উঠেই বলে, আরে আমি কি ঠিক আছি? আর এবার তার কথা বলার সময় আমরা দেখতে পাই তার কথা আর মুখে বেঁধে যাচ্ছে না। তার সবগুলো দাঁতই ঠিক হয়ে গেছে। ক্ল্যান সেটা ঠিক করে দিয়েছে। তখন নেল তো এসব বিষয় দেখে অবাক হয়ে যায়। সে আরো বলে, আমি এখনো জীবিত আছি। তখনই ক্ল্যান তার সামনে এসে বলে, তো অবশেষে তুমি জেগেছো। তোমাকে ঠিক করার সময় আমাকে একটু কঠোর হতে হয়েছে। মনে হচ্ছে সেটা কাজে লেগেছে। নেল বলে, তার মানে আমি তোমার জন্য জীবিত আছি? ক্ল্যান বলে, আমার জন্য নয়, এই মেয়েটার জন্য। সেই বলেছিল যেভাবেই হোক তোমাকে বাঁচাতে হবে। একটু সময় লাগবে কারণ তার দেহটা একটু পচে গেছে, তবে খুব দ্রুতই সে আবার জেগে উঠবে, চিন্তা করো না। আর সে একটা মানুষ হয়েও অনেক বেশি কঠোর। নেল বলে, তার মানে সে একজন মহাবীর? তখন আলিশিয়া আবার অদ্ভুতভাবে নড়াচড়া শুরু করে। নেল বলে, তার এখন আবার কি হলো? এরপর আলিশিয়া জেগে ওঠে। সে জেগে ওঠার পরপরই তার তলোয়ার বাচ্চাদের মতো খুঁজতে শুরু করে আর সে তার তলোয়ার পেয়ে অনেক খুশি হয়ে যায়। নেল এটা দেখে হাসতে থাকে। তখন ক্ল্যান লুনাকে নেলের কাছে দিয়ে বলে, এই নাও, আজ থেকে তুমি এর দেখাশোনা করবে নেলুরু। নেল বলে, নেলুরু? ক্ল্যান বলে, হ্যাঁ, তোমার পুনর্জন্ম হয়েছে, তাই আজ থেকে তোমার নাম নেলুরু। তো এখন বলো, আমাদের সাথে যাবে? নেলুরু বলে, হ্যাঁ, আমি যাব। এর খুশির জন্য আমার যাই করতে হোক না কেন আমি করব। এখান থেকে এপিসোড 4 শেষ হয়। এপিসোড 5-এর শুরুতেই দেখতে পাই আলিশিয়া তার তলোয়ারের জন্য কান্নাকাটি শুরু করে। ক্ল্যান বলে, আমি এই তলোয়ারটা বাজেয়াপ্ত করছি। আলিশিয়া বলে, কিন্তু কেন? ক্ল্যান বলে, কারণ এটা সবার চোখে পড়বে আর আমি চাই না কোনো না যাওয়ার সমস্যা আমার পিছু নেক। এরপর ক্ল্যান আলিশিয়ার ওই তলোয়ারটি ছায়ার মধ্যে ডুবিয়ে দেয়। তখন আলিশিয়া বলে, আমার তলোয়ারটা আমার থেকে দূরে সরে গেল। গাইস, সে এমন করছে যেন মনে হচ্ছে তলোয়ার যেন তার বউ। ক্ল্যান বলে, যখন তোমার প্রয়োজন হবে তুমি এটা আবার পাবে। এ নিয়েই খুশি থাকো যে আমি এই তলোয়ারটা একেবারে ফেলে দেইনি। তখনই নেলেরু ওই স্থানে এসে পড়ে আর সে ওই অবস্থাটা দেখে বলে, আমি দেখছি আপনি অনেক অদ্ভুত অদ্ভুত ম্যাজিক করছেন মাস্টার ক্ল্যান। ক্ল্যান বলে, নেলেরু তুমি কি প্রস্তুত? নেলেরু বলে, অবশ্যই। প্রথমে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কিভাবে এই জিনিসপত্রগুলো নিয়ে যাব, তবে এখন আমাদের কাছে ওই সবই আছে যেগুলো আমাদের প্রয়োজন পড়বে। ওকে দেখো তো একটু, আমি এই কিউট লুনার জন্য সঠিক কাপড়ও খুঁজে বের করে ফেলেছি। ক্ল্যান বলে, অনেক ভালো করেছো। আলিশিয়া বলে, এটা তো ভালো কথা নেলুরু, তবে লুনার সাথে এত জিনিসপত্র নিয়ে যাওয়া তোমার কাছে এটা ভারী মনে হচ্ছে না? নেলুরু বলে, এমনটা কখনোই হবে না, কারণ আমার শরীর এখন অনেক হালকা মনে হচ্ছে। আলিশিয়া তখন বলে, হালকা হয়ে গেছে? এবং সে মনে মনে ভাবে, মনে হচ্ছে সে এত কিছু সইতে সইতে তার শরীরের ওজন অনেকটা কমে গেছে। আবার এমনটা তো নয়, ক্ল্যান তার শরীরে কোনো শক্তিশালী ডাকুর কোনো অংশ লাগিয়ে দিয়েছে। আমি তো মৃত ছিলাম, তাই দেখতে পাইনি ক্ল্যান তার সাথে কি করেছে। তখনই নেলুরু আলিশিয়ার মুখের সামনে এসে বলে, তুমি চাইলে আমি তোমার ঢাল আর তলোয়ারও বহন করতে পারি মহাবীর। আমি চাই আমি যেন তোমার কোনো কাজে আসি। আলিশিয়া বলে, সত্যি বলতে এখন আমার তলোয়ার আর ঢাল আমার কাছে নেই। নেলুরু বলে, যদি তোমার তলোয়ারের দরকার হয়, সিস্টার কান বলেছেন সে সব তলোয়ার আর ঢাল মেঝের উপর রাখবে, তুমি চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। আলিশিয়া বলে, কি বলছো, সত্যি নাকি? আমি এখনই যাচ্ছি, তুমি একে নিষেধ করবে না। ক্ল্যান বলে, ঠিক আছে, নিয়ে নাও। দেখতে গেলে তুমি তলোয়ার ছাড়া কোনো কাজের নও। এরপর আলিশিয়া দৌড়ে দৌড়ে ভিতরের দিকে চলে যায়। গাইস, সত্যি বলতে আলিশিয়া তলোয়ারের প্রেমে পাগল। তখন নেলুরু বলে, প্রথমবার তাকে যখন দেখেছি ভেবেছিলাম সে অনেক বদমেজাজি, কিন্তু সে তো অনেক কিউট। ক্ল্যান বলে, সে কিউট না, বোকা। তবে তার প্রশংসা তো করতেই হবে, সব ডাকুদের সে একাই শেষ করে দিয়েছে আর এখন এই জায়গাটা সম্পূর্ণ খালি হয়ে গেছে। তোমার তো এই জায়গাটা অনেক মনে পড়বে, তাই না? নেলুরু বলে, না, এখানে আমার ভালো কোনো স্মৃতি নেই, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হলো এখানে আমি আমার মায়ের সাথে থাকতাম। তাই এই জায়গাটা সম্পূর্ণ খালি দেখে একটু একটু মন খারাপ করছে। তবে এতটুকু চেয়েছিলাম যে এখান থেকে যাওয়ার সময় সিস্টার কানকে যেন বিদায় জানাতে পারি। ক্ল্যান বলে, ও তার মানে ওই মেয়েটার নাম কান। তখনই ক্ল্যানের উপর থেকে কেউ একটা আক্রমণ করে দেয়। সে বলে, এই যে সে, ওই খাটো মানুষটা যে লড়াইয়ের ক্ষেত্রে অনেক অদ্ভুত শক্তি ব্যবহার করে। তখনই সিন চেঞ্জ হয় আলিশিয়ার দিকে। আলিশিয়া ওই তলোয়ারগুলোকে খুঁজছে আর সে বলে, এখানেই ওই সুড়ঙ্গটা রয়েছে, হট্টগোলের সময় কেউ সেগুলো চুরি না করলেই হয়। এরপর আলিশিয়া ফোকর ড্রয়ার খুলে বলে, আরে এত টাকা পয়সা, এগুলো নিয়ে নেই, কাজে আসবে।
এখন এগুলো চুরি করার সময় এটা বলা মুশকিল আসল ডাকু আসলে কে। এরপর সে আরেকটা ড্রয়ার খুলে দেখে মেয়েদের ঢাল। সে বলে, আরে এ কি, মেয়েদের জন্য চামড়ার তৈরি ঢাল? মনে হয় বুড়োটা ওই টাইপের ছিল। আবার এমনটা তো নয় সে নিজেই এটা পরে ঘুরতো। না না, এমনটা হতে পারে না। কে জানে সে এটা দিয়ে কি করত। যাই হোক, আপাতত আমি এখন এটা পরে নেই। মরতে পারি না, তবে যন্ত্রণা তো করেই। আর এটা ক্ল্যানেরও খারাপ লাগবে না আমি যদি আমার বডির উপরে একটা ঢাল পরে নেই। তো যাই হোক না কেন। এরপর সে একটা তলোয়ার বের করে সেটা চেক করে দেখে এবং সে বলে এটা অনেক মজবুত আর হালকা। এটা হাইডেনের কোনো ম্যাজিক্যাল উইপেন নয়, তবে এটা ঠিক আছে। তখনই দেয়াল ভেঙে ক্ল্যান উড়ে এসে তার পেছনে পড়ে। আলিশা বলে, আরে এটা কি হলো? ক্ল্যান বলে, আমার এই ছোট্ট দেহটার একটাই খারাপ দিক, যখনই মার খায় উড়ে যায়। আলিশিয়া বলে, কে করেছে এটা? তখন ওই অদ্ভুত লোকটি বলে, তো তোমার সাথে একজন সঙ্গীও আছে। আলিশিয়া বলে, তাকে দেখে তো অনেক মজবুত মনে হচ্ছে। এরপর আলিশিয়া তার তলোয়ার বের করলে ওই লোকটির সাথে সাথেই আলিশিয়ার উপর আক্রমণ করে দেয়। তবে আলিশিয়া সেই আক্রমণ থেকে বেঁচে গেলেও ওই লোকটির করা অ্যাটাকে বাতাসের প্রেসারে আলিশিয়া আহত হয়। তখন ওই লোকটি বলে, তোমার দৃষ্টি অনেক তীক্ষ্ণ, তাই তুমি আমার এই আক্রমণ থেকে বেঁচে গেলে। তবে দেখা যাক কতক্ষণ বাঁচতে পারো। এরপর তারা ফাইট শুরু করে। আলিশিয়া ওই অ্যাটাকগুলো ডিফেন্স করতে করতে বলে সে উপরে ভেসে থাকা অবস্থায় কিভাবে এতক্ষণ অ্যাটাক করে যাচ্ছে। এরপর ওই লোকটি দূরে সরে যায় এবং বলে, ফ্লাইং অ্যাটাক। তখন সে আলিশিয়ার দিকে বাতাস ছুড়ে মারলে বাতাসের প্রেসারে আলিশিয়া ওই ঘরের ছাদ ভেঙে বেরিয়ে যায়। এরপর ওই লোকটি আলিশিয়ার কাছে আবার আসে এবং বলে, এটা মানতে হবে তুমি আসলেই অনেক শক্তিশালী। দেখো, আমি শুধু এখানে ওই বাচ্চাটাকে নিতে এসেছি, তুমি এখান থেকে চলে যেতে চাইলে যেতে পারো। আলিশিয়া বলে, যেতে দেবে? আর তুমি ওই ডাকুদের মধ্যে একজন, তবে একজন মহাবীরকে তুচ্ছ মনে করো না। ওই লোকটি বলে, মনে হচ্ছে তুমি মৃত্যুকে ভয় পাও না। আলিশিয়া ভাবে, মনে হচ্ছে আমার এর জন্য শিমস ব্লেডারের প্রয়োজন হবে। এরপর আলিশিয়া তার তলোয়ারকে পানির ঢেউয়ের মতো করে ফেলে আর অনেক দ্রুত ওই লোকটির দিকে ছুটে আসে। তখন ওই লোকটি বলে, আরে এটা তো। আলিশিয়া তার তলোয়ার ওই লোকটির গলার কাছে আনার সাথে সাথেই ক্ল্যান বলে, থামো। অর্থাৎ ক্ল্যান তার কালো রক্তের মাধ্যমে আলিশিয়াকে থামিয়ে দেয়। ক্ল্যান তাদের সামনে এসে বলে, তলোয়ার নামাও আলিশিয়া। তখনও আলিশিয়া তলোয়ার না সরালে ক্ল্যান আলিশিয়ার মাথায় একটা ঘুষি মারে। আলিশিয়া বলে, তুমি আমাকে মারলে কেন? ক্ল্যান বলে, মারামারি করা ছাড়া তোমার মাথায় কি আর কিছুই নেই? আলিশিয়া বলে, তুমি কি চাও আমি কি করতাম? ক্ল্যান বলে, একটা ভুল বোঝাবুঝির কারণে সে আমাদের উপর আক্রমণ করেছে। আলিশিয়া বলে, কি বললে ভুল বোঝাবুঝি? ক্ল্যান বলে, আমি যদি তোমাকে না থামাতাম তাহলে তার হাঁটু তোমার দেহকে ভেদ করে বেরিয়ে আসতো। তখন ওই লোকটি বলে, এটা যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আমাকে বুঝাও কিভাবে। এই মহিলাটার দেহ থেকে এত দুর্গন্ধ আসছে, কেউ তার সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবে না। নেলোরু বলে, তুমি কি আমার কথা বলছো? কারণ আমাকে ওই জিপটা গিলে ফেলেছিল। তখন ওই লোকটি বলে, এখানে একটা খাটো লোক ছিল যে ওই বিশাল জিপটাকে বশ করে রেখেছে। আমি ওই জিপটার মৃতদেহ মাটির নিচে একটা সুড়ঙ্গতে পেয়েছি। দেখে মনে হচ্ছিল খুবই খারাপভাবে তার হাত পা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে এবং তার নাড়িভুড়ি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল। তাহলে তুমি কি ওই খাটো লোকটা যে নিজের জীবকে মেরে ফেলেছে? গাইস, আমি আসল বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি কেন ওই আধার দানবটার শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়েছিল। আসলে ক্ল্যান ওই আধার দানবের শরীরের কিছু অংশই নেলেরুর দেহে স্থাপন করেছে, আর এজন্যই হয়তো নেলেরু এত শক্তিশালী হয়ে গেছে। যাই হোক, তখন ক্ল্যান বলে, এখন বুঝতে পেরেছি। আচ্ছা নেলুরু, তুমি বাহিরে গিয়ে গ্রামের পথে আমার জন্য অপেক্ষা করো। নেলুরু বলে, আচ্ছা ঠিক আছে। আলিশিয়া বলে, তাহলে আমিও কি তার সাথে যাব? ক্ল্যান বলে, কখনোই না, এখানেই থাকো। আসলে সে একজন আধার দানব। সে দেখতে মানুষের মতো, কিন্তু ভিতর থেকে সে অন্য কিছু। আলিশিয়া এটা শুনে চমকে যায়। ক্ল্যান বলে, সে শক্তিশালী একটা মায়ার প্রভাবে রয়েছে, যা আমাকেও তার আসল রূপ দেখা থেকে বিরত রাখছে। তবে একটা বিষয় নিশ্চিত যে তার অনেক বড় ডানা আর অনেক শক্তিশালী থাবা রয়েছে। আর এত শক্তিশালী মায়া তৈরি করতে এই সম্পূর্ণ দুনিয়ায় শুধু একটা জীবই রয়েছে, পশ্চিমের আধার দানবের সেভিয়র, মায়াজালের জেপথিয়র। আলিশিয়া বলে, পশ্চিমের আধার দানবের সেভিয়র? ক্ল্যান বলে, ঠিক শুনেছ। ক্ল্যাবেটাসের সাথে তার সম্পর্ক মোটেও ভালো নয়। তখন ওই লোকটি বলে, তুমি এসব কিভাবে জানো? সত্যি করে বলো, তুমি আসলে কে তুমি? তখন ক্ল্যান তার আসল পরিচয় দেয় না। হয়তো তার ইজ্জতে হাত লাগবে তাহলে, কারণ সে একজন আধার দানব হয়েও অন্য এক সেভিয়রের গোলামের হাতে মার খেয়েছে। গাইস, এমনটা আপনারা ভাববেন না যে সে অনেক কম শক্তিশালী। আসলে সে এই রূপ থেকে তার পরিবর্তন আনছে না এই কারণেই সে এখনো ভালোভাবে মানবজাতিকে বোঝার চেষ্টা করছে মানবজাতির পরবর্তী পরিকল্পনা আসলে কি হতে পারে। যাই হোক, ক্ল্যান বলে, আমি আসলে ক্ল্যান, আধার দানবের সেভিয়রদের একজন গোলাম যে একজন মানুষের রূপ ধারণ করেছে। আলিশিয়া ভাবে, তাহলে সে তার আসল পরিচয় আধার দানব থেকেও লুকানোর চেষ্টা করছে। গাইস, ক্ল্যানের আসল পরিচয় লুকানোর পেছনে এখানে আরও একটা কারণ থাকতে পারে। সেটা হলো, কেউ যদি জানতে পারে যে তার লুনা মাউন্টেন এখন খালি আছে,
সেটা অন্য কেউ দখলের চেষ্টা করতে পারে। এই বিষয়টার জন্য হতে পারে সে তার পরিচয়কে লুকাচ্ছে। আলিশিয়া আরো ভাবে, কিন্তু সে তো বলেছিল সে কখনোই চায় না যে তারা জানুক সে আসলে কোথায় গিয়েছে। ওই লোকটি বলে, ও ঠিক আছে, যদিও তোমার সাথে আমার কথা বলাই উচিত নয়, তবুও এটা বলেই সে তার আসল রূপ দেখায় এবং বলে আমাদের দুজনের উদ্দেশ্য একই। আমি শুনেছি ক্ল্যাবেটাস মানবজাতির সম্পূর্ণ একটা দেশকেই ধ্বংস করে দিয়েছে। লর্ড জেপথিয়ারও মানবজাতির ধ্বংসের বিষয় ভাবছেন। আমার নাম হলো গার্ড, আর তুমি ঠিকই অনুমান করেছ, আমি লর্ড জেপথিয়ারের একজন বিশ্বস্ত সার্ভেন্ট, যে পশ্চিমের আধার দানবদের সেভিয়র। এরপর ক্ল্যানও তার রূপের একাংশ দেখায়। ক্ল্যান বলে, তো এতটুকু যথেষ্ট? গার্ড বলে, হ্যাঁ ঠিক আছে, তার মানে আমাদের নিজেদের মধ্যে লড়াই করাটা উচিত হবে না। এসব বিষয় দেখে আলিশিয়ার মাথা নষ্ট হয়ে যায়। আলিশিয়া বলে, না না না, এমনটা হতেই পারে না। দুইজন আধার দানব সামনাসামনি মানুষের মতো কথা বলছে, আবার দেখতেও মানুষের মতো। তার মানে ক্ল্যাবেটাস ছাড়াও আরো অনেক দানব রয়েছে যারা মানুষের মতো কথা বলতে পারে এবং দেখতেও মানুষের মতো হবে। তার মানে মহাবীরেরা হাজার বছর ধরে যে যুদ্ধটা করে আসছে সেটা সম্পূর্ণই ভুল দিকের যুদ্ধ ছিল। মানব জগৎ হয়তো আমরা যা ভেবেছি তার থেকেও ছোট। ক্ল্যান বলে, শোনো দাসী, বিনা কারণেই সন্দেহ করো না। এমন আধার দানব অনেক কমই আছে যারা মানুষের মতো কথা বলতে পারে। আলিশিয়া ভাবে, সে আমার মনের কথা কিভাবে জেনে গেল? গাইস, আমার মনে হয় ক্ল্যান আর আলিশিয়ার মধ্যে একটা ফ্রেন্ডলি বন্ডিং তৈরি হচ্ছে। হয়তো তারা নিজেরাও এটা বুঝতে পারছে না। ক্ল্যান বলে, জেপথিয়ারের মতো কেউ যার কাছে বিভ্রম আর মায়াজাল অনেক পছন্দের, সে কারণ ছাড়া কখনোই মানব জগতের উপর আক্রমণ করবে না। আমরা মনুষ্য জীবকে আমাদের থেকে নিচু শ্রেণীর মনে করি, তাদের সাথে কথা বলাটাও আমাদের জন্য সম্মানহানির মতো। গার্ড বলে, ঠিক বলেছ তুমি, আর আমি তোমার কাছে এই বিষয়টারই জবাব চাই। সে বলেছে সে একজন মহাবীর, আর মহাবীর আমাদের শত্রু। তাই একজন মহাবীর তোমার সাথে কি করছে বলো, আমি জানতে চাই। জবাব দাও ক্ল্যাবেটাসের গোলাম ক্ল্যান। ক্ল্যান বলে, সে অবশ্যই একজন মহাবীর, কিন্তু আপাতত সে আমার একজন গোলাম। আমার ম্যাজিকের মাধ্যমে সে আমার সব আদেশই মেনে চলে, আর মনুষ্য দুনিয়াকে বুঝতে সে আমাকে সহযোগিতা করছে, আর সে আমার ঢাল হিসাবেও কাজ করছে। আর তোমরা যে ওই বাকি দুইজনকে দেখলে, তারাও একই, এক অস্ত্রের মতোই, তারাও আমাকে মানব জগৎ বুঝতে সহযোগিতা করছে। আর অজানা কাউকে এর থেকে বেশি কিছু বলাটা আমি প্রয়োজন বোধ করি না। গার্ড বলে, আমি সবকিছুই বুঝতে পেরেছি। আসলে আমি যাই হোক না কেন ওই কথাটার মানে জানতে চেয়েছিলাম, কিন্তু আমার পথে যদি কেউ বাধা দেয় আমি তাকে শেষ করে ফেলবো। ক্ল্যান বলে, চেষ্টা করে দেখতে পারো, আমি থাকতে তুমি কিছুই করতে পারবে না। গাইস, এই শালায় একটা সার্ভেন্ট হইয়া পাটলয়, তাও আবার ক্ল্যাবেটাসের মতো সেভিয়ারের সামনে। ক্ল্যান বলে, তো এখন প্রশ্ন করার পালা আমার। জেফথিয়ারের সার্ভেন্ট গার্ড, এর মানে কি জেফথিয়ার সম্পূর্ণ মানব জাতিকে ধ্বংস করার পরিকল্পনা করেছে? কারণ আমি যে জেফথিয়ারকে জানি, সে মানবজাতিকে সবসময় চোখে চোখে রাখতেই পছন্দ করে। পশ্চিমের জঙ্গলে অর্গেস নামক মানব জীবেরা একরকম দেখতে গেলে তারা জেফথিয়ারের জঙ্গলের অনুগত। তাহলে হঠাৎ করে এমন পরিবর্তন কেন? আলিশিয়া ভাবে, হ্যাঁ এই কথাটা তো সত্য, আর এজন্যই মহাবীরেরা কখনো পশ্চিমের জঙ্গলে যায়নি। অর্গেটসদের সাহায্য ছাড়া কখনোই কেউ ওই বিশাল বন পার করতে পারবে না। তো ওই জায়গায় আবার এমন কি হয়েছে? তখন গার্ড বলে, 3 দিন আগের কথা। আমরা দেখি গার্ড গহীন বনে ঘুরে বেড়াচ্ছে। এরপর সে কিছু আদার দানবদের দেখে একটা গাছের ডালে এসে বসে। তখন গার্ড বলে, এরা কি তাদের বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছে? দেখে মনে হচ্ছে তারা অনেক দুঃখী, যেন কোথাও হারিয়ে গেছে। এখানে কিছু তো একটা ঘটেছে। তখনই সে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। ওই জিনিসটা নিয়ে বলে, এই বিষয়টা অনেক অদ্ভুত, তবে এ নিয়ে 9 বার হলো কোনো আধার দানব তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে। আধার দানবদের মধ্যে এমন অনেক কমই আছে যারা কথা বলতে পারে, তাই তাদের বাচ্চাদেরকে যদি কেউ খেয়ে ফেলে এটা অসম্ভব কিছু নয়। তো আমি বলতে চাচ্ছি, যেসব বাচ্চারা হারিয়ে গেছে এর সংখ্যাটা আসলে আমরা যা ভাবছি তার থেকে অনেক বেশি। আর এর পেছনে কেন জানি না আমার মনে হচ্ছে মানব জাতির হাত রয়েছে। এরপর জেফথিয়ার কথা বলে। জেফথিয়ার বলে, আমি তো ভেবেছিলাম অর্গেটসদের সাথে আমরা সুসম্পর্ক তৈরি করতে সফল হয়েছি, হোক বা না হোক, তবে এটা একটা অশুভ সংকেত। গার্ড বলে, তাহলে আমরা তাদের প্রধানকে এখানে ডেকে আনবো? জেফথিয়ার বলে, কখনোই না, এখন তাদের উপর বিশ্বাস করাটা সবচেয়ে বেশি বিপজ্জনক হবে। তাই তোমার এখন তাদের জগতে যেতে হবে আর আসল বিষয়টা জানতে হবে। প্রয়োজনে আমরা তাদের ধ্বংস করে দেব। এরপর আবার বর্তমান সিন দেখানো হয়। ক্ল্যান বলে, আমি এই বিষয়টা ভেবে অবাক হচ্ছি, জেফথিয়ার আমার কাছে আর আমার মাস্টারের কাছে না জিজ্ঞেস করেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। গার্ড বলে, হয়তো আধার দানবদের বাচ্চারাও দক্ষিণের পর্বত থেকে কিডন্যাপ হয়েছে, আর আমি এখানে ওই বিষয়টার সন্ধানেই এসেছি। ক্ল্যান বলে, আমি ওই খাটো লোকটাকে মেরে ফেলেছি,
আমাকে তার ওই জন্তুটাকেও মারতে হয়েছে, কারণ সেটা আমার উপর আক্রমণ করেছিল। গার্ড বলে, বুঝতে পেরেছি, সে যেহেতু আক্রমণ করেছে তাহলে তাকে মারাটা ঠিক ছিল। ক্ল্যান বলে, এমনটাও হতে পারে তারা শুধু আধার দানবদের বাচ্চাই নয়, আরও কিছু নিয়ে যাচ্ছে। গার্ড বলে, তুমি কি বলতে চাচ্ছ? ক্ল্যান বলে, কিছুক্ষণ আগেই একজন মানব মহিলা এই বিষয়টা আমাকে জানিয়েছে। এরপর ওই সিনটা দেখানো হয় যখন কানের কাছে ক্ল্যান নেলের সন্ধানে গিয়েছিল। কান বলছে, তুমি আমার দিকে এভাবে তাকিও না, এখানকার মেয়েদের বাচ্চা জন্ম দেওয়াটা নিষেধ। তারা এখানে আসে আর ওই ছোট্ট বাচ্চাদের কিনে নিয়ে যায়। ক্ল্যান বলে, তারা আসলে কারা? কান বলে, ওই লোকেরা যারা কালো পোশাকে ছিল। তারা যখনই এখানে আসে অদ্ভুত কোনো ট্যালেন্টের কথা বলে। আমি একবার তাদেরকে মাস্টার ফ্রোকোর সাথে দেখেছিলাম, এছাড়া আমি আর কিছুই জানি না। আর মাস্টার ফ্রোকো তাদের দেখে অনেক ভয় পেয়েছিল। ক্ল্যান বলে, আমার এই বিষয়টা অনেক অদ্ভুত লেগেছিল। নেলের 3জন সন্তানই মৃত জন্ম নিয়েছে, তুমি তাদেরকে মেরে ফেলোনি তো? কান বলে, হ্যাঁ, আমিই মেরেছি। এটা এখানকার মেয়েদের মধ্যে নিয়ম, তাদের জন্ম দেওয়ার সাথে সাথেই বিক্রি করা হবে, আর তাদের কেউই বাঁচাতে পারবে না। আর তাই আমরা চেষ্টা করি আমরা যেন সন্তান জন্ম না দেই, যেন আমাদের যতটুকু সম্মান আছে সেটা আমরা বাঁচাতে পারি। তবে বোকা নেলটা এমনটা কখনোই বোঝেনি, তাই তাদেরকে মেরে ফেলেছি। তোমার কি মনে হয় তাদেরকে আমি এজন্যই মেরেছি আমি একজন জঘন্য মানুষ? ক্ল্যান বলে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, কিন্তু নেল বলেছে সে জন্ম হওয়ার পর এখানেই বেড়ে উঠেছে। নেলের মা নেলকে ততদিন বাঁচিয়ে রেখেছে অথবা লুকিয়ে রেখেছে যতদিন পর্যন্ত সে বিক্রি হওয়ার বয়স থেকে বড় হয়নি। তোমরা ওই সব বাচ্চাদের অথবা তাদের সন্তানদের বাঁচানোর চেষ্টাই করনি কখনো, আর এটাই সবচেয়ে বড় অনুশোচনা। এরপর বর্তমানের সিন দেখানো হয়। ক্ল্যান বলে, কেউ একজন মানব শিশুদের কেনাবেচা করছে, এরই সাথে আধার দানবের বাচ্চাদের কিডন্যাপ করছে। প্রথম দেখায় এই বিষয়গুলো নিজেদের মধ্যে কোনো সংযোগ দেখায় না, তবে আমার মনে হয় এই সবগুলো বিষয়ের ভিতরেই কোনো না কোনো যোগসূত্র রয়েছে। শিশুদের খরিদ্দাররা ফ্রোকোর সাথে জড়িত ছিল, আর ওই ম্যাজিক্যাল ট্যালেন্টটা হোক বা না হোক এই সব বিষয় একই সূত্রে গাঁথা, যার সাথে জাদুর অনেক গভীর সম্পর্ক রয়েছে। গার্ড বলে, কি জাদু? তখনই ক্ল্যান আলিশিয়াকে বলে, তুমি হতাশ কেন হচ্ছ? তোমার কি মনে হয় এখানে এসব কি চলছে? আলিশিয়া বলে, আমি যেমনটা বলেছিলাম, ম্যাজিকের প্রতি আমার কোনো আগ্রহ নেই, তাই আমি এসব বিষয় কিছুই ভালো করে জানি না। তবে এমনটা মনে হয় এই কাজগুলো আসলে ওই লোকদেরই। ক্ল্যান বলে, কোন লোকদের? আলিশিয়া বলে, যারা ম্যাজিকের ব্যবহার অস্ত্রের মতো করে, অর্থাৎ ম্যাজিশিয়ান। কয়েক বছর ধরেই তাদেরকে এদিক ওদিক দেখা যাচ্ছে। তারা ডানপ্লেনের যুদ্ধে লড়াইয়ের সম্পূর্ণ নিয়মই বদলে ফেলে, যেখানে ওয়ালেন্ট আর অ্যাসলিন লড়েছিল। বর্তমানে এই বিষয়টাই মুখ্য, যার ম্যাজিক যত বেশি সেই বিজয়ী হবে। আর তাদেরকে যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে আসা লোক আর কেউ নয়, বরং জেনারেল ডেল ছিল, যাকে ড্র্যাগন স্লেয়ারও বলা হয়। তখন একটা সিনে দেখানো হয় জেনারেল ডেল বলছে, সব সৈনিকরা এগিয়ে যাও, আমাদের লক্ষ্য সীমান্তে থাকা হাইডেনের দুর্গ। আলিশিয়া আরও বলছে, এই সেই লোক যে আমার বাবাকে হত্যা করেছিল। এরপর আলিশিয়ার বাবার মৃত্যুর সময়ের ওই সিনটা আবার দেখানো হয়। তখন আমরা আলিশিয়ার পেছনে দাঁড়িয়ে থাকা ওই লোকটির আসল চেহারা দেখতে পাই। সে ছিল জেনারেল ডেল। সে বলছে, এমন কিছু দেয়াল আছে যেটা একা একজন একটি তলোয়ার নিয়ে কখনোই পার হতে পারবে না। একটি নতুন যুগ আসতে চলেছে জাদু আর তলোয়ারের। এরপর বর্তমানের সিন দেখানো হয়। ক্ল্যান বলছে, আলিশিয়া, তুমি তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ রেখে আমাকে কেন মারতে এসেছিলে? আলিশিয়া বলে, কারণ এটাই তার শেষ ইচ্ছা ছিল। গাইস, এগো ফিলোসফি মাঝে মধ্যে আমার মাথার উপর দিয়া যায়, তবে এখানে কিছু কিছু কনসেপ্ট অনেক জোস। এরপর সিন চেঞ্জ হয় হাইডেন সৈনিকদের ক্যাম্পের দিকে। রড নামের একজন কমান্ডার বলছে, সৈনিকদের সবগুলো নতুন প্লাটুন এগিয়ে যাও। তখনই তার কাছে একজন দূত আসে। সে বলে, আমাদের সামনে থাকা সব সৈনিকরাই শেষ হয়ে গেছে। ডেলের নেতৃত্বে ওয়ালেটের সেনারা দক্ষিণ দিক থেকে এগিয়ে আসছে, তাদের সংখ্যা 50,000 তো হবেই। রড বলে, মনে হচ্ছে তারা হাইডেন দখল করতে আসছে। আমাদের কাছে সব মিলিয়ে মোট 6,000 সৈনিক রয়েছে, আর তাদের মতো এত ম্যাজিশিয়ানও নেই। আমরা সবাই চাইলেও তাদের গতি এত সহজে কমাতে পারবো না। তখন ওই সৈনিকদের রাজদূত বলে, বাকি সৈনিকরা এখানে কখন আসবে? কমান্ডার রড বলে, তাদের আমাদের এই ক্যাম্পে পৌঁছাতে কমপক্ষে 3 দিন সময় লাগবে। এরপর রড একটা নকশার মাধ্যমে দেখায়, এই যে দেখো, হাইডেনের সেনারা এখানে রয়েছে, আর তারা আমাদের দুর্গের পূর্ব দিকে অবসর হচ্ছে, আর পশ্চিমে একটা ছোট্ট দরজা আছে। আমরা যদি সেখান থেকে যেতে পারি তাহলে দুর্গের সম্পূর্ণ প্রাচীরই বন্ধ করে দিতে পারবো। তখন আমাদের এতটুকু সৈনিকই যথেষ্ট হবে, আর এর জন্য আমাদের হাইডেনের সহযোগিতা অবশ্যই লাগবে। আমরা দূত পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর আসেনি। দুর্গের ভেতরে হয়তো অবশ্যই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তখন ওই সৈনিক বলে, হ্যাঁ, পরিস্থিতি দেখে তো এমনই মনে হচ্ছে। কমান্ডার রড বলে, আর এজন্যই ওয়ালেট তার সবচেয়ে শক্তিশালী কমান্ডার ডেলকে ওই দিকে পাঠিয়েছে। হয়তো তাদের চোখ এখন হাইডেনের রাজ পরিবারের ভাটার দিকে পড়েছে। ওইটা ছাড়া আমরা অসহায় হয়ে পড়ব। ওইটা ছাড়া আমরা কখনোই শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারবো না, যেগুলো আমাদের মহারথীরা আমাদের সুরক্ষার ক্ষেত্রে ব্যবহার করে থাকে।
তখন ওই সৈনিক বলে, হ্যাঁ, এটা খুবই খারাপ হবে। এমনটা হতে পারে আমরা সবাই আমাদের অস্ত্র হারিয়ে ফেলবো। কমান্ডার রড বলে, শুধু এতটুকুই নয়, ওই রাজকীয় ভাটা এই দুনিয়ার সবচেয়ে প্রাচীনতম ম্যাজিক্যাল বস্তুর মধ্যে একটি। আমি শুনেছি যারাই ম্যাজিকের চর্চা করে তারা ওই রহস্যময় বস্তুটাকে সবচেয়ে বেশি পেতে চাইবে। তখন ওই সৈনিক বলে, বুলেটের ম্যাজিশিয়ান সৈনিকরা আগেই আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, আর এখন যদি তারা রাজভাটা পেয়ে যায় তাহলে হতে পারে এই সম্পূর্ণ দুনিয়াই ধ্বংস হয়ে যাবে। আর এমনটা হলে শুধু অ্যাসলিনকে নয়, তারা সম্পূর্ণ এথিয়াকেই দখল করে ফেলবে। কমান্ডার রড বলে, আর এজন্যই আমাদেরকে তাদের সেনা থামাতে হবে। তখনই একজন সৈন্য কমান্ডার রডের কাছে ছুটে আসে। সে বলে, একটি খবর আছে কমান্ডার রড। কমান্ডার রড বলে, কি হয়েছে? ওই সৈনিক বলে, আমাদের ওই পশ্চিমের দরজা তো বন্ধ, তবে পূর্বের দরজা কে যেন খুলে দিয়েছে। তখন আমরা বুঝতে পারি ওই দরজাটা আসলে মেনার্ড খুলেছে। মেনার্ড বলে, আমরা আপনার অপেক্ষায় ছিলাম জেনারেল ডেল। কমান্ডার ডেল বলে, তো বলো কি খবর আছে মেনার্ড বলে, হাইডেনের রাজার মৃত্যু সম্পূর্ণ নিশ্চিত, আর রাজকুমারী এখন অন্য কোথাও আছে, আর সে সম্পূর্ণ সুরক্ষিত আছে। তবে সবচেয়ে বড় সমস্যা, তার 6 মাসের শিশু এখনো জীবিত আছে। এখন শুধু ওই শিশুটাই বেঁচে আছে যার রক্ত একজন পিওর হাইডেনিয়ানের। আর খবর পাওয়া গেছে ওই বাচ্চাটা কালো চুলওয়ালা কোনো মেয়ের কাছে রয়েছে, আর দুইজনকেই এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ডেল বলে, তারা জীবিত না মৃত এটা এখনো জানা যায়নি। মেনার্ড বলে, জি হুজুর, তবে একটা অদ্ভুত বিষয় যে কিছুক্ষণ আগেই আমাকে রেভেন্সরা বলেছে তারা কিছু লোকদের বন্দি বানিয়েছে, যাদের মধ্যে একজন হাইডেনের বাচ্চাও ছিল। আর যেই ছেলেটাকে তারা ধরেছে তার চুলের রঙও ওই মেয়েটার সাথে মিলে যায়। আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। ডেল বলে, তাহলে এখনই খোঁজ খবর নাও। মেনার্ড সোয়ান আমাদের সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান। যতক্ষণে আমি হাইড্রেটে পৌঁছাবো তার মধ্যেই তুমি তাকে আমার সামনে এনে হাজির করো। মেনার্ড বলে, ঠিক আছে। আর এখান থেকেই এপিসোড 5 সমাপ্তি হয়। এরপর এপিসোড 6 এর শুরুতেই আমরা দেখতে পাই ক্ল্যান আর নেলেরু একটি পাহাড়ি অঞ্চলে বসে আছে। নেলেরু ক্ল্যানকে খাওয়ার জন্য কফি বানিয়ে দিয়েছে। ক্ল্যান ওই কফি দেখে বলে, আরে এই কালো কালো বিষয়টা আবার কি? নেলেরু বলে, এটা কফি, আর এটা অনেক দামি। মাস্টার ফ্রোকো এটা মাঝে মধ্যেই খেতেন, আমি তাকে বানিয়ে দিতাম। আর জানেন, এর যে কাঁচামাল আছে এটা স্লাটা থেকে আসে, যেটা পূর্বীয় সমুদ্র অঞ্চলের একটা শহর। আর আমি এর মধ্যে অনেক চিনি দিয়েছি যেন এটা আপনার কাছে তিতা না মনে হয়। ক্ল্যান বলে, মানুষের টেস্ট কতই না অদ্ভুত। ওইটা মুখে দেওয়ার সাথে সাথেই ক্ল্যান বলে, আরে এটা তো অনেক গরম, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার জিভ এখন কতটা মসৃণ। তখন লুনা ওইটা খেতে চায়। ক্ল্যান বলে, না তুমি এটা খেতে পারবে না, তোমার জিভ পুড়ে যাবে। নেলেরু বলে, আচ্ছা ওই যে ভয়ানক লোকটা ছিল সে এখন কোথায়? ক্ল্যান বলে, কোন ভয়ানক লোক? গার্ডের কথা বলছো? সে বলেছে জাদুর বিষয়ে সে যা কিছুই জানতে পেরেছে সবকিছু সে তার মাস্টারকে জানাবে, তাই সে উড়ে চলে যায়। নেলেরু বলে, কি বললেন আপনি? সে আকাশে উড়ে গেছে? তখন ক্ল্যান বলে, তার তোমার ওপর কোনো সন্দেহ নেই, তাই তুমি তার কাছ থেকে বিনা ভয়ে থাকতে পারো। কফিটা খেতে খেতে ক্ল্যান বলে, এটা এতটাও খারাপ নয়, এর থেকে একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। নেলেরু বলে, আমি শুনে খুশি হলাম যে এটা আপনার অনেক ভালো লেগেছে। এরপর আমরা আলিশিয়াকে দেখতে পাই। সে শহরে গিয়েছিল, সে ফিরে এসেছে। আলিশিয়া বলে, ক্ল্যান, আমি শহরের সব ব্যবসায়ীদের সাথেই কথা বলেছি, আর যেমনটা আমি ভেবেছিলাম হাইডেন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এরপর আলিশিয়া ম্যাপ দেখিয়ে বলে, প্রতিবেশী দেশ ওয়েলেট আক্রমণ করে দিয়েছে, আর হাইডেনও তাদের উপর পাল্টা আক্রমণ করেছে। তবে রাজার মৃত্যু আর ক্যাপিটাল ধ্বংস হওয়ায় তাদের থামানো প্রায় অসম্ভব। অ্যাসলিন তাদেরকে সীমান্তে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। গাইস, এটা ওয়ালেটের একেবারে পার্শ্ববর্তী দেশ, তবে তারাও ব্যর্থ হয়। ক্ল্যান বলে, কিন্তু তারা এমনটা কেন করবে? আলিশিয়া বলে, কারণ অ্যাসলিন আর ওয়ালেটের মধ্যে যুগের পর যুগ যুদ্ধ চলে আসছে, আর ম্যাজিকের বিষয়টা বলতে গেলে অ্যাসলিন তাদের থেকে দুর্বল, আর তাই অ্যাসলিনরা কখনো চায়নি হাইডেনের ভাটাও তারা ছিনিয়ে নিক। কারণ হাইডেনের লোকেরা তাদের কাছে রাজভাটা থাকা সত্ত্বেও কিং এর সাহায্য ছাড়া তারা কখনো ম্যাজিক করতেই পারে না, আর না তাদের কাছে কোনো ম্যাজিশিয়ান আছে। ক্ল্যান বলে, কিন্তু এমনটা কেন? আলিশিয়া বলে, কারণ কিং তার রাজ্যের সীমার ভিতরে ম্যাজিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিল, আর হয়তো এটাই একটা কারণ যার কারণে তুমি এই বিষয়টা জানতে পারোনি। তখন নেলেরু বলে, এই নিন, এটা আপনার জন্য মহাবীর। আলিশিয়া বলে, এটা কি কফি? নেলেরু বলে, হ্যাঁ, এটা আমি শুধু আপনার জন্যই তৈরি করেছি মহাবীর। ক্ল্যান বলে, কেন আলিশিয়া, তুমি কখনো কফি খাওনি? অবুঝ কোথাকার। আলিশিয়া বলে, তোমার মুখ বন্ধ রাখো, আর আমি একটি ছোট্ট গ্রাম থেকে এসেছি, আর আমি কখনো কফি চোখেই দেখিনি। এরপর আলিশিয়া ওই কফিটা খেয়ে বলে, আরে এটা খেতে তো মিষ্টি, আমি তো ভেবেছিলাম এটা খেতে তিতা হবে। নেলেরু বলে, আমি এটা আপনার জন্য মিষ্টি করে দিয়েছিলাম যেন আপনি খেয়ে মজা পান। লুনা, চলো এখান থেকে, তোমারও খাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখান থেকে অন্য কোথাও গিয়ে বসি যেন তারা কাজ করতে পারে। এরপর নেলেরু লুনাকে ওই স্থান থেকে নিয়ে চলে যায়।
আলিশিয়া বলে, নেলেরু অনেক ভালো একটা মেয়ে, সে সবার এত খেয়াল রাখে, এটা দেখেই আমার মনটা ভরে যায়। তখন ক্লেন বলে, তোমার মধ্যে যদি মেয়েদের মতো কিছু থেকে থাকে সেটা হলো তোমার দেহ, তবে তোমরা দুজনেই সন্তান জন্ম দিতে পারবে না। আলিশিয়া বলে, কি বলছো এসব? আমার কথার মানে এটা ছিল না। ক্লেন বলে, তাহলে তুমি কি বোঝাতে চাচ্ছ? আলিশিয়া বলে, আসলে আমার জীবনে এটা প্রথমবার আমার তলোয়ার কারো মুখে হাসি এনে দিয়েছে, আর আমার এমনটা মনে হয় আমি অনেক বড় আর অসাধারণ কিছু। আরে ধুরো, তুমি আমার মুখ দিয়ে এসব কেন বলাচ্ছ? কাজের কথায় আসো, আমাকে এটা বলো, আমাদের পরবর্তী প্ল্যান কি হবে? তুমি বলেছো তুমি লুনাকে রাজা বানাতে চাও, তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে খুব দ্রুতই এই দেশ ধ্বংস হয়ে যাবে, কারণ কিছু অসাধু ব্যক্তিরা শহরের বাকি অংশ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ক্লেন বলে, হাইডেন যদি ওয়েলেটও হয়ে যায়, আমার কাছে তো সব যেমন আছে তেমনই থাকবে, তো এমতো অবস্থায় কি বা সমস্যা হতে পারে? আলিশিয়া বলে, দেখো, ওয়েলেন্ট যদি হাইডেনের সত্ত্বাধিকার নিয়ে নেয়, লুনা হাইডেন থেকে হলেও সে রাজা হতে পারবে না। ক্লেন বলে, এটা তো অনেক বড় সমস্যা। আলিশিয়া বলে, এর থেকেও বড় সমস্যা হলো তারা লুনাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর সত্যি বলতে সম্পূর্ণ হাইডেনিয়ান পাওয়া খুবই মুশকিল। লুনাকে দেখে যে কেউ বলতে পারবে সে আসলে একজন রাজ পরিবারের সদস্য। যদি হাইডেন সম্পূর্ণ শেষ হয়ে যায়, তাহলে লুনা এই দুনিয়ায় তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। হাইডেনের রাজ পরিবারের কাছে আর্কানোসাইট ধাতুকে শুদ্ধ করার সিক্রেট লুকিয়ে আছে, আর এটা জানা কথা যে ওয়েলেন্ট ওইটা পেতে চাইবে, আর এমনটা করার জন্য তাদেরকে শুধু একজনই আদেশ দিতে পারে। ক্লেন বলে, ওই ড্রাগন মারা লোকটা, ড্রেল, তাই না? আলিশিয়া বলে, ঠিক বলেছ। আমার বাবা কাজ ছেড়ে দিয়ে একটা গ্রামে লুকিয়ে থাকতে শুরু করে, তবে ড্রেল তাকে মারার জন্য সীমা অতিক্রম করে ফেলে। এরপর ওই ব্যাকস্টোরিটা আবার দেখানো হয়। গাইস, এই ব্যাকস্টোরিটা এখন পর্যন্ত 3টা এপিসোডে দেখানো হয়েছে, তবে কোনো এপিসোডেই সম্পূর্ণরূপে দেখানো হয়নি। যাই হোক, ড্রেল আলিশিয়ার বাবাকে মারার পর বলছিল, একজন সর্টসম্যানকে মারার পর আমার ম্যাজিকের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তবে এতটুকু যথেষ্ট নয়। আলিশা বলে, তুমি তোমার ম্যাজিক্যাল পাওয়ার বাড়াতে আমার বাবাকে এখানে হত্যা করতে এসেছো? তুমি আসলে কে? তখনই ড্রেল অনেক বড় একটা অ্যাটাক করার পর বলে, আমার নাম হলো ড্রেল, আর আমি তোমার বাবার অনেক পুরনো এবং সবচেয়ে কাছের বন্ধু, যে আসল শক্তির স্বাদ নিতে চায়। তখনই আলিশিয়া তলোয়ার উঠাতে যাবে, মৃত্যুশয্যায় তার বাবা বলে, থামো আলিশিয়া, সে একজন সৈনিক, আর তুমি তো শুধু সাধারণ একজন মানুষ। তুমি যদি লড়াই শুরু করো, তাহলে এই চক্রে জড়িয়ে যেতে শুরু করবে। একজন বীর যোদ্ধার ক্ষেত্রে লড়াই শেষ পরিকল্পনা হওয়া উচিত। যুদ্ধের মাধ্যমে মানব দুনিয়া কুঁকড়ে যেতে থাকে, তাই আমার একথা সবসময় মনে রাখবে। তার সাথে কখনোই লড়াই করবে না, আর তুমি অবশ্যই একদিন মহাবীর যোদ্ধা হবে। তুমি একদিন দেখবে এই জগতের ওপারেও কি আছে, আর তুমি তোমার বাবাকেও সেটা দেখতে দিও। এটা বলার পরই আলিশিয়ার বাবা মরে যায়। তখন তো আলিশিয়া অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর আবার বর্তমানের সিন দেখানো হয়। আলিশিয়া বলছে, তুমি যদি আসলেই চেয়ে থাকো লুনা এই দুনিয়ায় বেঁচে থাকুক, ওয়ালেন্টের সেনা সৈন্যকে এখান থেকে তাড়াতে হবে, আর হাইডেনকে যেভাবেই হোক রক্ষা করতে হবে। ক্ল্যান বলে, কি একটা অবস্থা, আমিও কেমন একটা পরিস্থিতিতে ফেসে গেলাম। এই বিষয়টা অদ্ভুত যে আমি যেটা ধ্বংস করতে চেয়েছিলাম, এখন আমায় সেটাকেই রক্ষা করতে হবে। আলিশিয়া বলে, তুমি যাবে? তাহলে আমিও তোমার সাথে যাব। ক্ল্যান বলে, না, তুমি এখানেই থাকবে নেলেরু আর লুনার সাথে। আলিশিয়া বলে, কিন্তু এমনটা কেন? ক্ল্যান বলে, আমি চাই না কেউ এমনটা ভাবুক আধার দানবের সেভিয়র মানুষের পক্ষ হয়ে কাজ করছে, আর আমার এটা করার জন্য একটা কারণ লাগবে। যদি এমনটা হয়ে থাকে তারা সত্যি আধার দানবের বাচ্চাদের কিডন্যাপ করছে, তাহলে আমি তাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে পারবো, আর ওই জায়গায় এইটাও জেনে যাব যে এই ম্যাজিশিয়ান আসলে কতটা শক্তিশালী হয়। আমি জানি যে তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ চাও, তবে তুমি এখন কিছুই করতে পারবে না, আর এমনিতেও তোমার বাবা ড্রেলের থেকে দূরে থাকতে বলেছিল, তাই না? আলিশিয়া বলে, হ্যাঁ, আমি বাবাকে এটা কথা দিয়েছিলাম। তার মতে যুদ্ধ মহাবীরকে পথভ্রষ্ট করে দেয়, কিন্তু আমি এখন আর কোনো মহাবীর নই। আমি তো এখন মরেও জীবিত আছি তোমার কালো রক্তের জন্য। আমার কি কোনো অধিকার নেই বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার? তুমিই বলো। প্ল্যান বলে, এই সিদ্ধান্তটা তুমি নিতে পারো। তুমি একজন মহাবীর আছো কি নেই, তোমার কাছে একটা তলোয়ার থাকলে কি তুমি মহাবীর হয়ে যাও, নাকি কোনো আধার দানবকে মেরে তুমি মহাবীর হয়ে যাও? এই প্রশ্নটা তুমি নিজেকে করো। একজন মহাবীর তুমি কেন হয়েছিলে? আলিশিয়া বলে, কারণ আমি চেয়েছিলাম এই দুনিয়া আরো বড় আর আরো বিস্ময়কর হোক। ক্ল্যান বলে, তাই নাকি? নেলুরুর দুনিয়া আগের থেকে অনেক বড়, আর এরপর তো আমি বলিনি তুমি একজন মহাবীর থাকবে না, তো তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো আমি তোমাকে থামাবো না। এই কথাগুলো শোনার পর তো আলিশিয়া অনেক চমকে যায়। তো গাইস, আপনারা এই কথাগুলোর গভীরতা বুঝতে পেরেছেন? মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষের আকাঙ্ক্ষা,
মানুষের এই আকাঙ্ক্ষা হয় মানুষকে অনেক বিস্ময়ের দিকে নিয়ে যায়, না হয় তাকে ভয়ানক নিষ্ঠুরতা প্রদর্শন করে। আর ক্ল্যান এখানে নেলুরুর বিষয়টা দ্বারা বোঝাতে চেয়েছে, নেলুরুকে একটু খুশি হওয়ার জন্য, তার একটু ভালোভাবে থাকার জন্য দুনিয়ার ভূমি কি বাড়াতে হয়েছে, নাকি আধার দানবের ভূমি দখল করতে হয়েছে। তাকে শুধু বন্দিমুক্ত করার মাধ্যমে সে বাইরের যে জগৎটা দেখতে পেয়েছে সেটাই তার জন্য অনেক কিছু ছিল। অর্থাৎ ক্ল্যান এখানে বোঝাতে চেয়েছে, তুমি শুধু তোমার চক্ষু দিয়ে দেখতে পাবে, এজন্য দুনিয়া বড় করো না। দুনিয়াটা এমনভাবে বড় করো যেন সবাই সেটা দেখতে পায়, কারোরই দেখার স্বাধীনতা যেন কেড়ে নেওয়া না হয়। আর সব মানুষেরা নতুন দুনিয়ার সন্ধানের বিষয় দেখতে চায় না, কারণ এমন মানুষও আছে যারা কখনো বাইরের দুনিয়া দেখার সুযোগই পায়নি। তাই তারা শুধু এতটুকুই চায় যেন তারা বন্দিমুক্ত হতে পারে, যেন তারা মানব সমাজে সত্যিকার অর্থে বসবাস করতে পারে। মোট কথা, এখানে মানব সমাজকে ঠিক করতে হবে, তাহলে মানব দুনিয়া এমনিতেই বড় হয়ে যাবে। যাই হোক, আলিশিয়া তো এসব কথা শুনে গভীর চিন্তায় পড়ে যায়, আর ক্ল্যান ওই স্থান থেকে চলে যাচ্ছিল। এরপর আলিশিয়া ক্ল্যানকে পিছন থেকে ডাক দিয়ে বলে, ক্ল্যান শোনো, নিজের খেয়াল রেখো। ক্ল্যান বলে, হয়তো তোমার এখনো আমার শক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই। তখন তো নেলুরু আর লুনা খেলা করছিল। ওই সময় এমন একটা বাতাস আসে, লুনা উড়ে যেতে নেয়। তখন তো লুনা অনেক খুশি, আসলে ক্ল্যান তখন ট্রান্সফর্ম হয়েছিল। এরপর আলিশিয়া নেলুরুর কাছে আসে। নেলুরু বলে, আরে মহাবীর, আপনি এখানে তো মাস্টার ক্ল্যান কোথায়? আলিশিয়া বলে, সে খুব দ্রুতই ফিরে আসবে, আমরা চাই বা না চাই। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি ক্ল্যান ক্ল্যাবেটাস হয়ে অনেক দ্রুত ছুটে চলছে। সে পাহাড়ের পর পাহাড় লাফিয়ে লাফিয়ে পার করছে। কিছুক্ষণ পরই সে একটা পাহাড়ের চূড়ায় উঠে অনেক জোরে হুঙ্কার দেয়। এরপর সিন চেঞ্জ হয় অর্লেটের সৈনিকদের দিকে। হাইডেনের মুখ্য দরজা ভেঙে তারা একের পর এক দুর্গ ধ্বংস করে হাইড্রেটের দিকে এগিয়ে যাচ্ছে। তখন কমান্ডার রড বলে, সীমান্তের দ্বিতীয় দুর্গটাও অনেক সহজেই ধসে পড়ল। তখন তার পেছনের সৈনিক বলে, এখন আমরা কি করব রোড? তারপর তারা সামনের দিকে ছুটে যায়। ওই সৈনিকটি আরো বলে, তারা অনুমতি ছাড়াই আমাদের সীমায় ঢুকে পড়েছে, আর তারা এত দ্রুত যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তারা হাইড্রেট পৌঁছে যাবে। কমান্ডার রোড বলে, আমাদের ওদেরকে থামাতেই হবে। তাদের থেকে কিছুটা দূরেই পথে একটা চওড়া নদী পড়বে, আমরা তাদেরকে সেখানেই থামাবো। তখন রাজকুমারীর একজন দূত ওই স্থানে দাঁড়িয়েছিল, সেও ওই বিষয়টা দেখে ওই স্থান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয় আলিশিয়া আর নেলুরুর দিকে। নেলেরু বলে, মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। আলিশিয়া বলে, হ্যাঁ সে ঘুমিয়ে পড়েছে। তারা একটা শহরে প্রবেশ করেছে। এরপর আমরা দেখি শহরের কিছু লোক ওই ডাকুদের মধ্যে বেঁচে থাকা একজন সৈনিককে বেধরে পেটাচ্ছে। তখন ওই লোকেরা বলে, শিরন আমাদের শহর, এটা তোমাদের ডাকুদের জায়গা নয়, বুঝেছো? তখন ওই ডাকুটা বলে, আমি তো শুধু আমার জীবন বাঁচিয়ে কোনো মতে পালিয়ে এসেছি। তখন আলিশিয়া ওই ডাকুটাকে দেখে বলে, রেভেন্সদের একজন সৈনিক, তারা এখনো বেঁচে আছে। এরপর সে নেলের দিকে তাকায় এবং বলে, এই বেচারি এখনো ওই ডাকুদের দেখে ভয় পায়। তুমি ভয় পেও না নেলুরু, এখানে কেউই তোমাকে চিনতে পারবে না, চলো এখান থেকে চলে যাই। তখনই ওই ডাকু আলিশিয়াকে দেখে ফেলে। ওই ডাকুটা বলে, ওই যে দেখো, ওই সেই মহাবীর যে আমাদের দুর্গের ওপর একটা অক্টোপাস ছেড়ে দিয়েছিল। তখন ওই শহরের লোকেরা পেছনে তাকিয়ে দেখে আসলে পেছনে কেউই নেই। তারা বলে, কি বলছো এসব বাজে বাজে কথা? আজ যদি মহাবীরেরা জীবিত থাকতো তাহলে এই দেশের এমন অবস্থা হতো না। এরপর তারা ওই ডাকুটিকে আবার মারতে শুরু করে। তখন আলিশিয়া তার মুখ লুকিয়ে নেয়। আমরা দেখি ওই ডাকুটিকে ওই শহরের লোকেরা মেরে একটা গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। সেখানে আরো অনেক ডাকুরা ছিল, যে কয়েকজন ডাকু বেঁচে ছিল তারা শহরের লোকদের হাতে মারা পড়ে। গাইস, একেই বলে যেমন কর্ম তেমন ফল। তারা মানুষকে দাস বানিয়ে কি অত্যাচারটাই না করতো, তাদের পরিণতি তার থেকেও ভয়ানক হয়েছে। তখন ওই শহরের লোকরা বলাবলি করছে, একদিনেই আমরা 9 জন রেভেন্সকে মারতে পেরেছি। তার মানে ওই অ্যালবে খানের গুহায় অক্টোপাসের ঘটনাটা হয়তো সত্যি ছিল। তার মানে তুমি ওই প্রাচীন প্রাণীটার কথা বলতে চাচ্ছ? তখন আরেকজন লোক বলে, কে জানে কি হয়েছে এই দেশটার। প্রথমে ক্ল্যাবেটাসের আক্রমণ, এখন অর্লেটসের সৈন্যরা, একটার পর একটা দুঃসংবাদ শুনেই যাচ্ছে। তখন আরেকজন বলে, তার মানে এই দুনিয়ার অন্তিম সময় এসে পড়েছে। তখন তাদের মধ্যে একজন সবাইকে বলে, এখন যাই হোক না কেন আমরা আমাদের শহরকে যেভাবেই হোক রক্ষা করব। ওই সবাইকেই অস্ত্র দাও যারা সেটা তুলে নিতে পারে, হোক সে বৃদ্ধ হোক সে শিশু। এরপর আমরা দেখি শহরের কিছু লোক ওই দিকে দৌড়ে যাচ্ছে। তখন আলিশিয়া এটা দেখে বলে, এটা জানা কথা, শহরের সবাই এখন অস্থির হয়ে আছে। নেলেরু, তোমাকে একটা কথা বলবো। নেলেরু বলে, হ্যাঁ বলুন মহাবীর। আলিশিয়া বলে, আমরা যতক্ষণ শহরে আছি তুমি আমাকে আলিশিয়া বলেই ডাকো। নেলুরু বলে, কেন মহাবীর, আমি কি কোনো ভুল করেছি? আলিশিয়া বলে, আপাতত আমি আমার পরিচয় লুকাতে যাচ্ছি। এরপর তারা একটা সরাইখানার ভেতরে প্রবেশ করে। তখন আলিশিয়ার চোখে পট্টি দেখে সরাইখানার 2 জন লোক তাদেরকে সন্দেহ করে আটকে দেয়। তারা বলে, তোমরা কি ডাকুদের হয়ে কাজ করো নাকি? আলিশিয়া বলে, আরে আমরা তো মুসাফির। তখন ওই হোটেলের ওনার এসে বলে, তোমাদের নাটক বন্ধ করো। তখন ওই বিশাল দেহী লোক 2টা বলে, মা আপনি এখানে? তখন তাদের মা বলে, তোমরা চিল্লাচিল্লি করে ওই ছোট্ট শিশুটাকে জাগিয়ে দেবে নাকি? আসলে তার মা লুনার কথা বলছে, লুনা ঘুমিয়ে আছে। তখন ওই লোক 2জন বলে,
আরে মা, আগে ভালো করে দেখুন তো, তার চোখে একটা পট্টি, আবার তার কাছে একটা তলোয়ারও আছে। তখন ওই মহিলা বলে, বর্তমানের পরিস্থিতিতে বাহিরের তলোয়ার ছাড়া বের হওয়া অসম্ভব, আর তোমার দেহ হিসেবে তুমি অনেক দুর্বল ফিল, একদম তোমার বাবার মতো। তো গাইস, মাথায় কালো রুমাল বাঁধা লোকটির নাম ফিল আর সাদা রুমাল বাঁধা লোকটির নাম বেই। তার মা আরো বলে, আর বি, তুমি ভয় পেয়ে বলা বন্ধ করো। ভি আবার বলে তখন ওই মহিলাটিও তার নিজের নাম বলে। সে বলে, আমি হলাম কারিস, তোমাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত মেয়েরা। আর তার কোলে বাচ্চাটা তো দেখে মনে হচ্ছে সে একজন হাইডেনিয়ান। হালকা গোলাপি চুল আর তীক্ষ্ণ দাঁত, এমন পিওর হাইডেনিয়ান এই দেশে খুব কমই পাওয়া যায়। তোমরা দুজন কি আমাকে বলবে আসলে ঘটনাটা কি? তোমাদের উত্তরেই সিদ্ধান্ত হবে আমি এই দুইটা গাধাকে তোমাদের পেছনে লেলিয়ে দেব কি না। তখন আলিশিয়া আর নেলেরও একটু চমকে যায়। এরপর আলিশিয়া বলে, আসলে আমরা গুরুত্বপূর্ণ একজনের সেবায় নিয়োজিত সৈনিক, আর এই শিশুটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তখন আলিশিয়া মনে মনে ভাবে, আমি সত্যি কথাই বলেছি। এরপর কারি নামের ওই মহিলা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, ঠিক আছে যাও, মেনে নিলাম। ফিল বলে, আরে মা, আপনি এটা কি বলছেন? কারি বলেন, আমি এটা নিশ্চিত যে তোমাদের মালিক অবশ্যই হাইড্রেট থেকে পালিয়ে আসা কোনো ধনী ব্যক্তি হবে। আমি আসলে জানি না তোমাদের আসল উদ্দেশ্য কি, তবে তোমরা যদি এখানে কিছু টাকা পয়সা খরচ করতে পারো তাহলে একটু সাহায্য হয়ে যাবে। তো বলো, প্রথমে কি নিতে চাও, মদ নাকি খাবার? আলিশিয়া বলে, আমাদের প্রথমে একটি রুম লাগবে, আর একটা আরামদায়ক বিছানা যেখানে এই শিশুটাকে শোয়ানো যাবে, আর খাবারও চাই। কারি বলে, এক রাতের জন্য 2 রুপার পয়সা লাগবে, আর 2 রাতের জন্য পয়সা আগে দিতে হবে। এরপর আলিশিয়া তার সব হিসাব মিটিয়ে দেয়। তখন কারি তাদের কক্ষ দেখিয়ে দিলে ফিল বলে, আমরা বহির লোকদের কখনোই বিশ্বাস করি না। বি বলে, তখন তাদের মা দুইজনের পেছনেই একটা একটা লাথি মারে এবং বলে, তোমরা চুপ থাকো, এজন্যই তোমাদেরকে কোনো মেয়ে পাত্তা দেয় না, আর তাদের সব জিনিসপত্র উপরে নিয়ে যাও। নেলেরু ভয় ভয় বলে, আরে না, কোনো প্রয়োজন নেই, আমার সব জিনিসপত্র আমি নিজেই বহন করতে পারবো। বি বলে, না, এটা আমাকেই দিয়ে দাও। ফিল বলে, তুমি আমার প্রথমে একে পটানোর চেষ্টা করছো? তখন নেলেরু তার সব জিনিসপত্র ফিলের হাতে ছেড়ে দিলে পাগলায় পুরা কুইত্তা দেয়। নেলের ওই সব জিনিসপত্রগুলো এত ভারী ছিল, ওইগুলো উঠাতে গিয়ে বীর অবস্থা টাইট হয়ে যায়। আলিশিয়া বলে, এগুলো ওকে দিয়ে ভালো করেছো। নেলেরু বলে, ধন্যবাদ। ফিল বলে, আরে ভাই, কি হলো তোমার? বি বলে, ওই জায়গায় মূর্তি সেজে আছো কেন, সাহায্য করো। এরপর তারা দুজনে অনেক কষ্ট করে ওই জিনিসপত্রগুলো উপরে নিয়ে আসে আর বলে, কি আছে এর ভিতরে, এত ভারী কিভাবে? এরপর কারি এসে বলে, তো বলো, তোমাদের কি এই রুমটা পছন্দ হয়েছে? আলিশিয়া বলে, হ্যাঁ, রুমটা তো ভালোই, আর এই লোহার বিছানাটাও অনেক মজবুত মনে হচ্ছে। কারি বলে, কাঠের কাজ করার শহরে লোহার বিছানা কিভাবে আসলো এটাই ভাবছো, তাই না? আসলে এটা কিং আমাদের কয়েক দশক আগে দিয়েছিল তার রাজপ্রাসাদের জন্য কিছু চেয়ার টেবিল তৈরি করার পরিবর্তে। আর এখন দেখো আমাদের কি অবস্থা হয়েছে। রাজা তো মরেছেই, এর সাথে যুদ্ধও শুরু হয়ে গেছে, কে জানে সামনে কি হবে। তখন আলিশিয়া বলে, আমাকে ক্ষমা করবেন। কারি বলে, তোমরা আমার কাছে কেন ক্ষমা চাইছো? এখানে আরামাইসে থাকো আর ভয় পেও না। নেলুরু বলে, তাহলে লুনাকে এখন বিছানায় শুইয়ে দেই নাকি? আলিশিয়া বলে, হ্যাঁ ঠিক আছে। এরপর আলিশিয়া তার তলোয়ারটা রেখে ওই স্থান থেকে চলে যায়, হয়তো কোনো কাজে নিচে যাচ্ছে। ওই সময় তাদের জালনার পাশে একটা ছোট্ট পোকা এসে হাজির হয়। আসলে সেটা একটা গুপ্তচর ছিল। তখন আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান মেনার্ডকে দেখতে পাই। মেনার্ড বলে, আরে বাহ, না খুঁজেই পেয়ে গেলাম। তখনই আমরা দেখতে পাই তার চারপাশে হাজারো পোকামাকড়। সে বলে, এগিয়ে যাও পোকামাকড়ের দলগুলো, তোমাদের লক্ষ্য এখন হাইডেনের ওই রাজকুমার। তো এখন সবাই ওই দিকে এগিয়ে যাও। এরপর একসাথে অনেকগুলো পোকামাকড় নেলুরুর দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর সিন চেঞ্জ হয় আলিশিয়ার দিকে। আলিশিয়া বলে, আমি এখান থেকে লুনা মাউন্টেন দেখতে পাচ্ছি, ক্ল্যাবেটাস কি যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে? আলিশিয়া বলে, লুনা ঠিক আছে না? নেলেরু বলে, হ্যাঁ, সে এখন সম্পূর্ণ ঠিক আছে। তখন নেলেরু একটা জিনিস দেখে অনেক খুশি হয়ে যায়। নেলেরু বলে, এখানে আসুন, দেখুন, লুনার প্রথম দাঁত উঠে গেছে। আলিশিয়া এটা দেখে অনেক খুশি হয়, হ্যাঁ, এটা তো অনেক ছোট্ট আর কিউট একটা দাঁত উঠেছে তার। তখনই কারি এসে বলে, তোমরা যে খাবার অর্ডার দিয়েছিলে সেটা রেডি হয়েছে, তোমরা যদি নিচে না খেতে চাও এখানে বসেই খেতে পারো, কোনো অসুবিধা নেই। আলিশিয়া বলে, ঠিক আছে, তাহলে আমি গিয়ে খাবারটা নিয়ে আসি, না হলে লুনা জেগে যাবে। তারা যেতে যেতে কারি বলে, কিছু মনে করো না, এখানে রাত্রে সবার চিল্লাচিল্লিতে একটা হুলস্থুল অবস্থা থাকে। এরপর তারা নিচে আসে এবং আলিশিয়া তার খাবার নিতে যায়। তখন দুইজন লোক ড্রিঙ্ক করার সময় বলে, আরে এই নতুন মেয়েটাকে কারি? কারি বলে, যেই হোক না কেন, এতে তোমার কোনো ইন্টারেস্ট নেই, তার একটা বাচ্চাও আছে, তাকে বিরক্ত করা বন্ধ করো। তারা এটা শুনে বলে, ও তাই নাকি? তারপর তারা হাসতে থাকে। তখন আলিশিয়া হেঁটে যাওয়ার সময় দুজন লোক কথা বলছিল। একজন বলে, আমি শুনেছি রাজা মরে গেছে, এটা কি সত্যি? আর একজন বলে, হ্যাঁ, আমি শুনেছি সে আধার দানবের সেভিয়রকে মারতে না পেরে নিজেই আত্মহত্যা করেছে। আর একজন বলে, তাহলে ওই ভীতু মহাবীরেরা কি করছিল?
প্রথমজন আবার বলে কাউকে মহাবীর বললেই সে মহাবীর হয়ে যায় না, তারা তো মহাবীর এই জন্য হয়েছিল যেন রাজার কাছ থেকে রাজ রিগিলিয়াটা পেতে পারে। দ্বিতীয়জন বলে আমি তো এটাও শুনেছি তাদের মধ্যে একজন হিরো তার রিগিলিয়া বিক্রি করে দিয়েছে। তখন অন্য একজন উঠে বলে আধার দানবের সেভিয়রের মুখোমুখি হওয়াটা বাচ্চাদের খেলা নয়। আমি শুনেছি রাজা 15 বছর আগেই অস্ত্র তৈরি করা বন্ধ করে দিয়েছিল, তারপর সে হঠাৎ করেই কিছুদিন আগে 13 জন মহাবীরকে বেছে নেয়। আমি তো শুনেছি রাজপথে মিছিলও হয়েছিল। ফিল বলে কি বললে সত্যি? এমনকি তারা ওই আধার দানবকে মারার জন্য শপথও করেছিল। তাদের মিছিলও শেষ হয় আর সব মহাবীরেরাও শেষ হয়ে যায়। তখন ওই স্থানে থাকা সবাই বলাবলি করে কি লজ্জাজনক। আর একজন বলে সব অপদার্থদের পার্টি ছিল। সব কিছুর জন্যই ওই স্থানে থাকা সবাই মহাবীরদের দোষারোপ করছিল। আর এই সব কিছুই আলিশিয়া শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর আলিশিয়া ভাবে তার মানে মহাবীরদের নিয়ে তারা এখন এমনটা ভাবে। এরপর আলিশিয়া সিঁড়ি দিয়ে উপরে উঠতেই যাবে, তখনই সে কিছু একটা অনুভব করতে পারে। আলিশিয়া বলে আধার দানব? কারি বলে কে করেছে এটা? আমার ঘরের জানালাকে ভেঙেছে। তখনই বি তার সামনে অনেক বড় একটা লাল বল দেখতে পায় আর বলে এটা কি? আলিশিয়া বলে ওইটার উপর একদমই হাত দিও না, ওই স্থান থেকে সরে যাও। এরপর ওই বলটা বিকে অনেক উপরে উঠিয়ে ফেলে আর ওই বলটা একটা পোকার রূপ নেয়। তখন বি আহত হয় আর ওই স্থানে থাকা লোকেরা বলে আরে এমন পোকা কোথা থেকে এলো? এরপর মেনার্ড ওই স্থানে এসে হাজির হয়। মেনার্ড বলে এটা কোনো সাধারণ পোকা নয়, এটা এমন ধরনের পোকা যারা আধার দানবের ভূমিতে থাকে আর তাদের মতোই শক্তিশালী। এক কথায় বললে এই পোকাগুলো আসলেই অনেক চমৎকার। এখন সবাই শোনো, কেউই বেশি নড়াচড়া করো না, সে চমকে গেলেই তোমাদের উপর আক্রমণ করে দেবে, আমি তাকে আদেশ দেই বা না দেই। আর এমনিতেও এটা তো একটা পোকাই। আলিশিয়া ভাবে ম্যাজিশিয়ান যে পোকার ব্যবহার করতে পারে। আরে আমি আমার তলোয়ার তো রুমেই রেখে এসেছি। তখনই একটা লোক ওই স্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে জানলা দিয়ে লাফিয়ে বাইরে পড়লে দেখে বাহিরেও অনেকগুলো পোকামাকড় রয়েছে আর একটি পোকা ওই লোকটিকে আকাশে উঠিয়ে নিয়ে যায়। এরপর একসাথে অনেকগুলো পোকা তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। মেনার্ড বলে আমি তো ভুলেই গেছি, বাহিরেও অনেক পোকামাকড় রয়েছে। আমি এই সম্পূর্ণ শহরকেই পোকা দিয়ে ঘিরে ফেলেছি যেন একটা ইঁদুরও এই এলাকা থেকে বের হতে না পারে। আর হ্যাঁ, যদি নিজের জীবনের মায়া থাকে তাহলে কোনোভাবেই এখান থেকে নড়াচড়া করবে না। কারি বলে তুমি আসলে কে আর তুমি আমাদের কাছ থেকে চাও কি বলো? মেনার্ড বলে ও হ্যাঁ, মাফ করবে, আমি তো আমার পরিচয় দিতে ভুলেই গেছি। আমার নাম মেনার্ড সোয়ান, জেনারেল ডেলের সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান, যাকে হাইয়েস্ট উইজার্ড উপাধির খেতাবে ভূষিত করা হয়েছে। তখন তো আলিশিয়া এবং বাকিরা এটা শুনে চমকে যায়। ফিল বলে তারা অবশেষে এই স্থান পর্যন্ত পৌঁছে গিয়েছে। মেনার্ড বলে আমি এখানে একটা উদ্দেশ্যেই এসেছি। এখানে যে হাইডেনের বাচ্চাটা রয়েছে তার শৈলী কি রাজ পরিবারের রক্ত বইছে নাকি সে সাধারণ একটা বাচ্চা, এটা আমার দেখতে হবে। তখন আলিশিয়া নেলুরুর চিৎকার শুনতে পায়। আসলে নেলুরুর উপরও একটা মেয়ে অ্যাটাক করে দিয়েছে। মেয়েটি বলে আমি শুধু তোমাকে একবারই বলবো, আমার নাম নাইশি ফলনেটস, ওয়ালেন্টের অনেক শক্তিশালী একজন ম্যাজিশিয়ান। আর এখান থেকেই এই এপিসোডেরও সমাপ্তি হয়। তো গাইস, আজ এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ গাইস, যদি এই এনিমেটার পরবর্তী ভিডিও আসে সেটা অনেক অসাধারণ হবে, কারণ সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আলিশিয়া তার বীরত্ব কিভাবে প্রমাণ করে। যেই মানবজাতি মহাবীরকে ঘৃণা করে তারাই আবার কেন মহাবীরকে সম্মান করতে শুরু করে। এই সব বিষয়গুলো আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন আর সেই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তাই যদি পরবর্তী এপিসোডগুলো দেখতে চান অবশ্যই বেশি বেশি লাইক করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।